অবজেকশন এবং ক্লোজ এই দুটি একে অপরের হাত ধরে চলে। অর্থাৎ আপনি যদি মানুষের ডাউট ক্লিয়ার না করতে পারেন, তার মনের দ্বিধা কাটিয়ে তাকে পলিসি করানো খুবই কঠিন। হ্যাঁ, কিন্তু অনেক সময় আমরা দেখি যে মানুষের দ্বিধা বা ডাউট ক্লিয়ার করার পরও মানুষ পলিসি কিনতে অন্তত সেই দিন পলিসিটা কমপ্লিট করতে রাজি হন না। যখন তার মনে ডাউট, অবজেকশন, আপত্তি, তখন আমরা যাতে না পলিসিটা রিজেক্টেড হয়, যাতে তিনি অবশ্যই পলিসিটা নেয়ার দিকে আগ্রহী হন, তার জন্য আমরা তাকে উত্তর দিই এবং তাকে আমরা সহজ কথায় বোঝাবার চেষ্টা করি, তাকে আমরা মোটিভেট করার চেষ্টা করি। এই অবস্থাটাকে বলা হয় অবজেকশন হ্যান্ডেলিং। আর আরও একটি বিষয় রয়েছে, যেটি হলো সব বোঝানোর পরও তিনি বেশ কয়েকটি কারণে বলতে পারেন যে এখন না, পরে নেব বা ইত্যাদি, অর্থাৎ কিনতে চান না, যেটা হয় ক্লোজ। এই ক্লোজের সময় প্রবলেম, এই ক্লোজের সময় প্রবলেমগুলো এবং অবজেকশনগুলো হ্যান্ডেলিং করতে গেলে আমাদের কি কি টেকনিক ব্যবহার করা দরকার সেগুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করছি। তবে আগে যেমন বলেছি এখনো আবার একই কথা বলবো, যে আমাদের শুরু থেকে, অর্থাৎ যখন থেকে একটা কাস্টমারের তথ্য জোগাড় করছি তখন থেকেই কিন্তু আমাদের ধ্যান দিতে হবে আমাদের প্রতিটা স্টেপ, যেন আমাদের প্রতিটা স্টেপ ভালো হয়। তবেই কিন্তু আমরা অবজেকশন হ্যান্ডেলিং শেষ পর্যন্ত ভালো করতে পারবো এবং ক্লোজ গুলো ভালো করতে পারবো। তো সেলস পাইপলাইন এবং শুরুতে আমাদের কি করা উচিত, এই বিষয়টা নিয়ে এখন আমি একটা আপনাদের কাছে জিনিস তুলে ধরবো। এটাকে আমরা বলতে পারি সেলস পাইপলাইন, পাইপলাইন। ওকে। তো এটাকে ছবিতে এইভাবে দেখানো হয় যে এখানে যেন অ্যাজ ইফ দুটো পাইপলাইন আছে, মানে অনেকটা সেই বাড়িতে যে পাইপলাইন থাকে তার মতো, এবং এইভাবে দেখানো হয় ছবিতে। তো আমি সেইভাবেই দেখাচ্ছি আপনাদের কাছে। তো আলটিমেটলি এটা যদি জলের পাইপ হতো, এটা যদি জলের পাইপ হতো তাহলে আমরা কি করতাম? দেখুন, জলের পাইপ হলে আমরা এখানে কি করতাম, জাস্ট 1 মিনিট, আমরা এখান দিয়ে জলকে প্রবেশ করাতাম এবং জলটাকে এখান দিয়ে বের করাবার চেষ্টা করতাম। অর্থাৎ পাইপ লাইনটা যদি কোথাও না জ্যাম থাকে তাহলে জল কিন্তু স্মুথলি বেরিয়ে যাবে। ওকে। কিন্তু কোথাও যদি জ্যাম থাকে, কোনো জায়গায় আটকে যায়, তাহলে আমি যতটা জল প্রবেশ করাবো সবটা বেরোবে না, এমনকি জল ঢুকবেও না, কম ঢুকবে। তো এটা হচ্ছে সেলস পাইপলাইন। তো সেলস পাইপলাইনে তো আমরা জল ঢোকাবো না, আমরা কি ঢোকাবো, আমরা এখানে প্রসপেক্ট, অর্থাৎ আমাদের সম্ভাব্য কাস্টমারদেরকে ঢোকাবো। তো কাস্টমার কোথায় আছে? কাস্টমার তো আমাদের চারিদিকে রয়েছে। কাস্টমার কি এক ধরনের হয়? একদমই না। বিভিন্ন বয়স, বিভিন্ন পরিস্থিতি, তাদের চাকরি, তাদের পেশা, তাদের ব্যবসার নিরিখে বিভিন্ন ধরনের কাস্টমার কিন্তু তারা আলাদা আলাদা হয়। এবং সবচেয়ে বড় কথা, ইনকাম স্তর আলাদা আলাদা, মানে চাহিদা বা বীমার প্রয়োজনীয়তাও আলাদা আলাদা, খরচ আলাদা আলাদা। অর্থাৎ যদি আমরা দেখি যে তাহলে আমরা বুঝতে পারবো যে যার ইনকাম কম তার বীমা করার সম্ভাবনা কম, যার খরচ বেশি তারও বীমা করার সম্ভাবনা কম, যার চাহিদা কম মানে বীমার প্রয়োজনীয়তাটাই কম, তার বীমা করার প্রয়োজনীয়তাটা মানে সম্ভাবনা কম। কম বয়সী মানুষদের মানে বীমার প্রতি আগ্রহ কম থাকে। কম বয়সী বলতে একদম মানে আমি 20 বছর থেকে 30 বছরের মধ্যে বয়সী ব্যক্তিদের বলছি। বীমা কেনার প্রয়োজনটা তারা কম ফিল করে, তাদের বীমা কেনার ইচ্ছা কম। এছাড়া যারা ইতিমধ্যে টাকা পয়সা অন্যান্য জায়গায় রাখছে তাদের বীমা কেনার প্রয়োজনটা কম। তো যাই হোক, এটা তো তাদের ব্যাপার গেল। কিন্তু আমরা কি করতে পারি? আমরা বীমা মানুষকে বিক্রয় করার জন্য আমরা কি করতে পারি? সেলস পাইপলাইনের কি কাজ আছে? দেখুন, সেলস পাইপলাইনে যখন আমরা কোনো ব্যক্তির নাম বাইরে থেকে সংগ্রহ করছি, তখন আমরা চারিদিক থেকে তাদেরকে আমরা সেলস পাইপলাইনের মধ্যে আনার চেষ্টা করব। তাই কি না? মানে আমরা তাদেরকে ধীরে ধীরে সেলসের কথার মধ্যে তাদেরকে আনার চেষ্টা করব। কারণ এমনি গল্প করলে তো আপনি তাকে পলিসি বিক্রি করতে পারবো না। ধীরে ধীরে আমি সেলসের কথার মধ্যে আনবো। তো এই যে বাইরে থেকে বিভিন্ন জনকে আমরা আনছি, তো তাদেরকে সবাইকে কি আমরা সেলস পাইপলাইনে আনতে পারবো? আদৌ নয়। তার কারণ হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছে যারা পাইপলাইনে ঢুকবে না, অনেকেই আছে যারা পাইপলাইনের মুখের কাছে এসে আবার ফেরত চলে যাবে। ওকে। মুখের কাছে এসে,
অর্থাৎ সবাইকে কিন্তু আমরা নিতে পারবো না, কিন্তু যাদেরকে আমরা নেব, ধরা গেল আমরা এখানে 4 জন বা 5 জনকে নিতে পারলাম, তো এদেরকে আমরা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। প্রসেসগুলো কি কি? যেমন আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে অ্যাপ্রোচ, অর্থাৎ তারও আগে একটা কাজ আছে, সেটা পরে বলছি। অ্যাপ্রোচ করব, তারপরে আমরা তার নিড অ্যারাউজাল করব, অর্থাৎ তার চাহিদাগুলো বিকাশ করাবো, চাহিদাগুলো তাকে স্মরণ করাবো। তারপরে স্টেজে গিয়ে আমরা তাকে একটা বড় করে সুন্দর করে প্রেজেন্টেশন করব। তারপরে স্টেজে গিয়ে এবার তার প্রশ্নের এবং ডাউটের উত্তর দেব, এবং উত্তর যদি দেওয়ার পরে এবার কিন্তু এরকম জায়গায় একটা চলে আসবে, অর্থাৎ কিছু কিছু ক্লায়েন্ট কিন্তু এইখানেও চলে আসবে, রাজি হয়ে যাবে। ধরা গেল এই 5 জনের মধ্যে 3 জন রাজি হয়ে গেল, কিন্তু এই 3 জনকেই কি আমরা এখান দিয়ে বের করতে পারবো, মানে ক্লোজ করতে পারবো? হয়তো পারবো না। একজনকে পারবো, বাকি 2জনকে হয়তো পারলাম না। তাহলে 5 জন থেকে মাত্র একজন হলো, কোনো কোনো ক্ষেত্রে 5 জন থেকে 2জন হলো, তাহলে 10 জনে মোট 3 জন হলো। অর্থাৎ আমাদের সাকসেস রেটটা কিন্তু কমে গেল। তো এটা কেন হয়? এটা কি শুধুমাত্র এই অবজেকশন যেখানটা আসছে, ও বি জে বলছি, অবজেকশন, এই অবজেকশন আর এটা হচ্ছে ক্লোজ, এই যে লাস্টে যে প্রবলেমটা আটকালো, এটা হচ্ছে ক্লোজ। এই অবজেকশন আর ক্লোজ এই দুটোর কারণে হয় কি না? সবটা কিন্তু এই দুটোর কারণে হয় না। তাহলে আমাদের এই প্রতিটা স্টেপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিটা স্টেপ, অ্যাপ্রোচের স্টেপ, ফ্যাক্ট ফাইন্ডিং বা নিড নিড অ্যারাউজাল, প্রেজেন্টেশন, এই 3টে স্টেজই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমি এখানে এটাকে একবার লিখে দিচ্ছি, স্টেজগুলোর নাম। অ্যাপ্রোচ, এটা হচ্ছে নিড অ্যারাউজাল, অ্যারাউজাল মানে বাড়িয়ে তোলা, আচ্ছা। আর এইটা হচ্ছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশন আমরা কি প্রেজেন্টেশন করি? সাধারণভাবে পলিসি প্রেজেন্টেশন করি। এই 3টে স্টেজের পর এরপরে কিন্তু আসছে অবজেকশন বা ডাউট ক্লিয়ারেন্স বলা যেতে পারে, এটা একটা ডাউট হতে পারে। আর লাস্ট আসছে হ্যাঁ ক্লোজ প্রবলেম বা ক্লোজ পার্ট। এইখানে আমাদের যেটা আসে এটা হচ্ছে ক্লোজের প্রবলেম আসে, অর্থাৎ ক্লোজ করতে চায় না, একদিনে নিতে চায় না, তখন নিতে চায় না, পরে নেবে এরকম বলে। তো এই যে কতগুলো স্টেজ আমরা দেখলাম, এই প্রতিটা স্টেজের কিন্তু ভূমিকা রয়েছে। কি ব্যাপারে ভূমিকা রয়েছে? না, এই প্রতিটা স্টেজের ভূমিকা হচ্ছে আমাদের অবজেকশন গুলোকে আরো ভালো করে হ্যান্ডেলিং করার জন্য প্রতিটা স্টেজের ভূমিকা রয়েছে। কিন্তু আগে বলছিলাম যে একটা স্টেজ আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে এইখানে একটা স্টেজ আছে কিন্তু, হ্যাঁ, এইখানে চলুন আমি এটাকে কালারিং করে দিচ্ছি অন্য কালার। এইখানে কিন্তু একটা স্টেজ আছে, তাদেরকে আমরা সেলস পাইপলাইনে ঢোকানোর আগে বা অ্যাপ্রোচ করার আগে একটা স্টেজ আছে, এবং তারও আগে কয়েকটা স্টেজ আছে, সেটা একবার বলে দিই। সেটা হচ্ছে সাসপেক্ট বা লিড, সরি, আগে লিড, তারপরে আসছে সাসপেক্ট, তারপরে আসছে প্রসপেক্ট। এই সাসপেক্ট আর প্রসপেক্টের মধ্যে একটা স্টেজ আছে, এটা হচ্ছে ফ্যাক্ট কালেকশন, ফ্যাক্ট কালেকশন, তারপরে আমরা প্রসপেক্ট, তারপরে আসছে কোয়ালিফাইড প্রসপেক্ট। কোয়ালিফাইড প্রসপেক্ট এরপরে কিন্তু একটা বড় স্টেজ আছে, সেটা হচ্ছে প্রিপারেশন, ইন হাউস, অর্থাৎ আমি বাড়িতে প্রিপারেশন করব। মানে ইন হাউস মানে ইন মাই হাউস, অর্থাৎ আমি আমার বাড়িতে প্রিপারেশন করব। যারা এই স্টেজগুলো ফলো করছেন তারা কিন্তু সাইন্টিফিক ওয়ে শিখছেন। নট অনলি অবজেকশন হ্যান্ডলিং বাট অলসো ক্লোজ প্রবলেম অনেক সলভ হবে। কারণ আমরা রোগটা হয়ে যাওয়ার পর যদি মলম লাগাই, ওষুধ খাই, তাহলেও রোগ ভালো হবে, কিন্তু রোগটা যাতে না হয় বা কম হয়, সেটার জন্য আমাদের কি করা দরকার? প্রিভেনশন বা প্রতিরোধ। আমরা অনেক সময় প্রতিরোধ করি না, আমরা রোগ হওয়ার পর রোগটাকে হতে দিই, হতে দেখি, এবং তারপর যখন সে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন আমরা মলম, ওষুধ, ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ, শল্য চিকিৎসা বিভিন্ন কিছু করে আমরা সারাবার চেষ্টা করছি, কেউ সারছে কেউ সারছে না। তো আমি আপনাদের বলবো যে আপনারা যখন অবজেকশন হ্যান্ডলিং এবং ক্লোজ টেকনিক শিখছেন, তখন কিন্তু শুধুমাত্র অবজেকশন হ্যান্ডলিং এবং ক্লোজ টেকনিক শিখছেন না,
আপনারা প্রায় সেলসের প্রতিটা স্টেপ শিখছেন। হ্যাঁ, ফোকাসটা অবজেকশন হ্যান্ডেলিং এবং ক্লোজ টেকনিক, কিন্তু প্রতিটা স্টেজের কিছু না কিছু শিখছেন এখান থেকে। এবং এখান থেকে এটাও আপনি শিখলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একটা কথা আছে না ইংরাজিতে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ আমরা ট্রিটমেন্ট বা কিওর করব তার আগে কিন্তু প্রিভেনশন নিতে হবে। আর এই প্রিভেনশনটা হচ্ছে আসলে প্রিপারেশন। এই প্রিপারেশনটা কি করে নিলে আমাদের ক্লোজ কমে যাবে, তার জন্য একটা খুব সুন্দর জিনিস আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রিপারেশনে কি কি করতে হয়, কিন্তু প্রিপারেশনের আগে দেখাবো, আমি চার্ট দেখাবো এবং চার্টটা আপনাদের বোঝাবো প্রতিটা স্টেজ। দেখুন, লিড, লিড কাকে বলে? লিড হচ্ছে নাম পাওয়া। নাম পাওয়া খুব সহজ কথা। আমি কারো নাম পেলাম, রাস্তাঘাটে চলতে চলতে পেতে পারেন, আপনাকে কেউ দিতে পারে, আপনি কারো সাইনবোর্ড দেখে সেখান থেকে নাম কালেক্ট করতে পারেন। নাম পেলেই সেটাকে লিড বলা যায়। লিড, এই যে বলে না গোয়েন্দারা যখন বা সিআইডি, সিবিআই, তারা বলে না যে আমরা একটা লিড পেয়েছি। লিড মানে একটা ক্লু ওদের কাছে। আমাদের কাছে লিড মানে একটা মানুষ যার আমি কিছু তথ্য পেলাম বা নামটা অন্তত পেলাম, লিড। এবার সাসপেক্ট এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে, এই পার্টটা কিন্তু আগে পরে হতে পারতো। অর্থাৎ আমি যেটা প্রথমে বলতে যাচ্ছিলাম, যে প্রথমে সাসপেক্ট, তারপরে লিড, অথবা আমি এটাকে অবলিক করে দিই। দেখুন, কিছু লিড আপনি অন্য জায়গা থেকে কেউ দেবে আপনাকে, আর কিছু লিড কিন্তু আপনি সাসপেক্ট করে করেও বের করেন। দেখুন কি করে করেন এই বলে দিচ্ছি। ধরুন, এই যে আগামী এই যে সপ্তাহটা আছে বা পরের সপ্তাহটাই, মার্চ মাসে আছে প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ টাইমে আপনি কি করবেন? আপনি তো অনেক সময় কাস্টমার খুঁজে বেড়াচ্ছেন অনেক সময়, এবং আপনি লক্ষ্য করবেন যে আপনার মাথায় কিন্তু মাঝে মাঝে চলে আসবে, আচ্ছা ও এরকম চলে আসবে যে আচ্ছা এরকম ওই ব্যক্তিটার বাড়িতে আমি তো গিয়েছিলাম, তো উনি পলিসিটা করলেন না, কিন্তু ওনার তো একজন পাশের বাড়িতে এক ব্যক্তি, ওনার সঙ্গে তো আমার পরিচয় আছে, তো ওই ব্যক্তিটার কাছে গেলে কেমন হয়? কিংবা এরকমও চলে আসবে যে আমি অমুক দোকানের ওই ভদ্রলোককে বলেছিলাম, কিন্তু ওই দোকানটা তো দুজনের, দাদা আর ভাইয়ের। তো দাদাকে বলেছিলাম, দাদা আমাকে বললেন আমার অনেক এলআইসি করা আছে, আমার দরকার নেই, কিন্তু আমার তো ভাইকে অ্যাপ্রোচ করা হয়নি। তো ভাই তো আমার প্রসপেক্ট হলেও হতে পারে। এই যে এই যে সাসপেক্ট করলেন, এই যে একটা সন্দেহ করলেন, সন্দেহ মানে কিন্তু খারাপ সেন্সে না, আপনি এটা সন্দেহ করছেন বলতে একটা অনুসন্ধান করলেন যে আচ্ছা ওনার কাছেও তো আমি যেতে পারি, এটাই হলো সাসপেক্ট। অর্থাৎ সাসপেক্ট আর লিড অনেকটা একই। ওকে। তো আচ্ছা, যার কথা আপনি ভাবলেন যে আমি ওর পাশের বাড়িতে যেতে পারি, বা দাদার কাছে গিয়েছিলাম ভাইয়ের কাছে যেতে পারি, আচ্ছা তিনি কি সত্যি প্রসপেক্ট? দেখুন এখানে প্রসপেক্ট ব্যাপারটা আছে। তাহলে ইনি কি সত্যি প্রসপেক্ট? প্রসপেক্ট কাকে বলে? প্রসপেক্ট মানে যার বীমা কেনার সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি। মানে আমি, মানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আছে যে উনি বীমা কিনবেন, আমি অন্তত এক ঝটকায় বলে দিতে পারবো যে হ্যাঁ উনি কিনতে পারেন, কিনতে পারেন। একে বলে প্রসপেক্ট। তাহলে লিড, প্রতিটা লিড কিন্তু প্রসপেক্ট নয়, কিন্তু প্রতিটা প্রসপেক্ট লিড, এটা মাথায় রাখবেন। অর্থাৎ প্রতিটা লিড বা প্রতিটা সাসপেক্ট কিন্তু প্রসপেক্ট না। তাহলে এর মাঝে এই লিড থেকে প্রসপেক্ট আমরা যাব কি করে? না, আমরা বুঝবো কি করে যে এই ব্যক্তিটার বীমা কেনার সম্ভাবনা আছে কিনা? এটা বোঝার জন্য একটা উপায় হলো যে ওনার সম্পর্কে আপনি তথ্য সংগ্রহ করুন, সেটা ওনাকে জিজ্ঞেস করে বা বাইরে থেকে। তাহলে আপনি বুঝতে পারবেন যে ওনার বীমা কেনার মতো সম্ভাবনা আছে কিনা। আপনার কাছে কিনবে কি কিনবে না এইটা কিন্তু ভাববেন না। এখানে একটা সুন্দর কথা লিখে দিই, এটা আপনার সারা জীবন আপনার এই কথাটা থেকে আপনার কিছু না কিছু উপকার সব সময় পাবেন। প্রসপেক্ট ইজ এ প্রবাবল ক্লায়েন্ট or clients who may buy LIC or may be approached for LIC। এখানে এলআইসি বলে লিখছি। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এর পরের কথা লিখছি, ইভেন
if that person is not accessible by me। এর মানে কি? এই এই অংশটায় অনেক মানুষ ভুল করেন, অনেক মানুষ, অনেক এজেন্ট প্রচুর ভুল করেন। কোনখানটায় ভুল করেন? দেখুন, এই সংজ্ঞাটা কি বললাম, প্রসপেক্ট কাকে বলে? প্রসপেক্ট হলো একটা প্রবাবেল ক্লায়েন্ট, একটা সম্ভাব্য ক্রেতা, যে কিনলেও কিনতে পারে এলআইসি, অথবা যদি নাও কেনে, অর মে বি অ্যাপ্রোচড ফর এলআইসি, অথবা তাকে এলআইসির ব্যাপারে অ্যাপ্রোচ করা যেতে পারে, তাকে আমরা প্রসপেক্ট বলবো। ওকে, এইখানে ভুলটা কি হয়? এইখানে ভুল হচ্ছে, সবচেয়ে বড় প্রশ্ন, ক্যান আই অ্যাপ্রোচ দ্য পার্সন অর নট? আমি কি ওনাকে অ্যাপ্রোচ করতে পারি, অথবা ইজ দ্য পার্সন অ্যাক্সেসিবল বাই মি অর নট? এই একটা প্রশ্ন কিন্তু আপনার মধ্যে আসে। একটু যদি জটিল লাগে আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন এই কথাটার কত বড় গুরুত্ব। এই যেটা আমি শেখাচ্ছি, আমার যারা এমডিআরটি কোর্স করেন তাদেরকে আমি এই ধরনের নীতিগুলো শেখাই। আর এগুলো ব্যবসায়িক নীতি, ব্যবসায়িক রুলস। আপনি যদি শুধু টেকনিক শেখেন কিন্তু ব্যবসায়িক রুলস না শেখেন, তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক পরিশ্রম হবে, কিন্তু কাজ কম হবে, এটা মাথায় রাখবেন। বাই দা বাই, আপনাদের মধ্যে যারা আমার এমডিআরটি কোর্স করেন এরকমও কয়েকজন আছেন যারা আলাদা করে এই কোর্সটা করছেন। আর অনেকেই আছেন যারা আমার এমডিআরটি কোর্সটা কোনো কারণে করছেন না, বা জানেন না, বা করতে পারেননি। তাদেরকে বলবো যে আপনারা এপ্রিল মাস থেকে ওই কোর্সটায় জয়েন করতে পারেন। আর যদি আপনাদের সত্যিকারের এপ্রিল মাস থেকে এমডিআরটি কোর্সে জয়েন করার ইচ্ছা হয়, তাহলে একটা স্পেশাল সুযোগ আপনাদের দেব। সেটা হচ্ছে যে এই মার্চ মাসে এখনো 4খানা এমডিআরটির ক্লাস হবে কমপক্ষে, কারণ মাসে 8টা করে ক্লাস হয়। এমডিআরটি প্রিমিয়াম কোর্স বাংলা, সারা বছর ক্লাস হয়। তো এই যে 4টে ক্লাস, এই 4টে ক্লাস কিন্তু আপনাকে আমি ফ্রি দেব যদি আপনি এপ্রিলে জয়েন করেন। আপনার পেমেন্ট যেটা লাগবে সেটা এপ্রিল মাস থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোর্স, সেই কোর্সেরই ফিস লাগবে। এই মাসে 4টে ক্লাস কিন্তু আপনার পুরোপুরি ফ্রি হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনি আমার সাথে কথা বলুন, রেজিস্ট্রেশন করুন। আপনার ফিসটা পড়বে এপ্রিল থেকে, কিন্তু আপনার জয়েনিং হয়ে যাবে এখন থেকেই। আপনি যে 4টে ক্লাস পাবেন এক্সট্রা, আর সেটা আপনার লাভদায়ী হতে পারে। তো চলুন, আমি এখন যেটা বলছিলাম এইবার চলে আসি। দেখুন, প্রসপেক্ট, এই এই প্রসপেক্টিং এত বড় একটা জিনিস না, আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় হয় জানেন? প্রসপেক্টিং এ কিন্তু সবচেয়ে বড় ভুল। এই দেখুন, আজ সকাল না গতকাল সকাল, দোলের সকালে আমাকে আমার একজন সিওটি স্টুডেন্ট ফোন করেছিলেন। উনি আমাকে বললেন, স্যার আমার এবারে এবারে কোনো কারণে আমার কাজ একদম ভালো করতে পারছি না মার্চ মাসে। অন্য বছর আমি মার্চে খুব ভালো কাজ করি। আমি ওই জানি গত বছর ও 85টা পলিসি করেছিল মার্চে, তার আগের বছর 110টা পলিসি করেছিল মার্চে। এবছর এখনো পর্যন্ত বোধহয় 25টা মতো পলিসি করেছেন এখনো পর্যন্ত। তার ফলে উনি ভালো করতে পারছেন না। তো ওনার কোথায় ভুল হচ্ছে এটা আমাকে জিজ্ঞেস করছিলেন, এবং উনি কি করছেন আমাকে সেটাও জিজ্ঞেস করলেন, বললেন। তো প্রায় 20 মিনিট আমি তাকে আইডিয়া দিলাম। দেখুন, আমার যারা কোর্স করে তাদেরকে আমি কিন্তু আইডিয়া দিই ফ্রি অফ কস্ট। ওটা সপ্তাহে 3 দিন পর্যন্ত আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ফোনটা করলেই হবে। তো আইডিয়া দিলাম, এবং আইডিয়ার পর আজকে আবার ফোন করেছিলেন বিকালে। গতকাল আমায় ফোন করেছিলেন সকালে, আজকে আবার বিকালে। উনি বললেন, স্যার আপনার আইডিয়াতে একদম জাদুর মতো কাজ হচ্ছে। তো আমি আইডিয়া কেন বললাম এই কথাটা, কারণ ওনার সব ভুলটা কিন্তু এখানে হচ্ছিল, ম্যাক্সিমাম ভুলটা প্রসপেক্টিং। আরেক জায়গায় ভুল হচ্ছিল, একটা মেন্টালিটি প্রবলেম হচ্ছিল, আর একটা প্রোডাক্টের চয়েসে প্রবলেম হচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ভুল হচ্ছিল কিন্তু প্রসপেক্টিং। এই প্রসপেক্টিংটা না সারা জীবন আপনাকে শিখতে হবে। কারণ আপনি যদি সঠিক ব্যক্তি বাছাই না করতে পারেন, এবং কিভাবে বাছাই করবেন না বোঝেন, একটা ব্যক্তিকে কতটা তথ্য জোগাড় করার পর অ্যাপ্রোচ করা উচিত, কতটা রিলেশন করার পর অ্যাপ্রোচ করা উচিত,
এগুলো যদি আপনার সঠিক ভাবে না জানা থাকে, তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটা ভুল হবে। যেমন ধরুন, আমরা বাড়িতে যখন রান্না করা হয়, মানে যে কেউ রান্না করুক না কেন, বাড়ির মানুষ যে কেউ, বা আপনি নিজেও যদি রান্না করেন, দেখবেন আপনি যখনই কোনো একটা ডিশ তৈরি করছেন, সেটা আমিষ হোক নিরামিষ হোক, আপনাকে কিন্তু কতকগুলো জিনিস ক্লিয়ার হতেই হবে যে আমি যে, ধরা গেল আলু সবজি দিয়ে করবেন বা তার সঙ্গে হয়তো অন্য কিছু দেবেন, তো আপনি আলুটা এটা কি রান্না করছেন, আলুটা কোন সাইজে কাটতে হবে, সবজি কি কি কাটতে হবে, কোন সাইজে কাটতে হবে এবং কতটা পরিমাণ, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে এর জন্য কি কি মশলা হাতের কাছে রাখতে হবে। এইটা যদি ভুল হয়ে যায়, এরপর আপনি যতই কারিগরি করুন না কেন, ওই রান্নাটা কিন্তু লাস্টলি ভালো হবে না, অনেক সময় খাওয়ার অযোগ্য হতে পারে, তাই না? তো এইটা, অর্থাৎ ওইটাই হলো প্রসপেক্টিং। তো ওইটা যে ভালো জানে না, তার পরের জিনিসগুলো ভালো জানলেও লাভ হবে না, তাই না? তাই আপনাকে বলবো, প্রসপেক্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রসপেক্টিং এর এই অংশটা বলার জন্য আমি এত কথা বলছি, যেটাকে গুরুত্ব দিয়ে শুনুন। প্রসপেক্ট হলো একটা প্রবাবেল ক্লায়েন্ট, যে এলআইসি কিনতে পারে, অথবা যাকে এলআইসির ব্যাপারে অ্যাপ্রোচ করা যেতে পারে, আর এলআইসি কনসেপ্ট, এলআইসি কনসেপ্টের জন্য অ্যাপ্রোচ করা যেতে পারে। এখন বড় প্রশ্ন হচ্ছে, ক্যান আই অ্যাপ্রোচ দ্য পার্সন? আমি কি সেই ব্যক্তিটাকে অ্যাপ্রোচ করতে পারি অর নট? আমি কি এটা পারি? তাহলে ডিসাইডিং ফ্যাক্টর, ডিসাইডিং ফ্যাক্টর, ইফ আই শুড গো ফরওয়ার্ড, মানে আপনি এই প্রসপেক্টটাকে নিয়ে আর এগোবেন নাকি এই প্রসপেক্টটাকে এইখানেই ছেড়ে দেবেন, তার একটা ডিসাইডিং ফ্যাক্টর থাকা দরকার তো। না হলে আমরা সবাইকে নিয়ে চেষ্টা করব, অতজনকে নিয়ে চেষ্টা করলে আপনি কিছুতেই সফল হবেন না। আপনাকে কিছু লোককে ছাড়তেও জানতে হবে, লাস্টে গিয়ে ছাড়ার থেকে অনেক সময় আগে ছাড়লেও ভালো। আবার কিছু লোককে ধরতেও জানতে হবে। তাহলে ডিসাইডিং ফ্যাক্টর, ইফ আই শুড গো ফরওয়ার্ড অর নট, আমার তাকে নিয়ে এগোনো উচিত কি উচিত না, এটা কিসের উপর নির্ভর করবে? সেইটাই আমি শেখাচ্ছি। শেখানোর জায়গা কিন্তু ওইটাই। এখন এখন যেটা শেখাচ্ছি, এটা কিন্তু আপনার অবজেকশন এবং ক্লোজে কাজে লাগবে মারাত্মকভাবে। যে দেখুন, আমার তাকে নিয়ে এগোনো উচিত কি উচিত না, তার ডিসাইডিং ফ্যাক্টর আমার কোনটা হবে? দুটো ফ্যাক্টর এখানে দিয়েছি, একটা হচ্ছে এই ফ্যাক্টরটা, আর একটা হচ্ছে এই ফ্যাক্টরটা। প্রথম ফ্যাক্টরে বলছি, আমি কি অ্যাপ্রোচ করতে পারি সেই পার্সনটাকে? যদি পারি তাহলে প্রসপেক্ট, যদি না পারি তাহলে আমার প্রসপেক্ট নয়। এটা মনে হতে পারে আপনার। অথবা সেই মানুষটার কাছে কি যাওয়ার আমার কোনো রকম অধিকার আছে, বা আমি কোনো রাস্তা ধরে পৌঁছাতে পারি? অনেক এমন মানুষ আছে যার কাছে আপনি হয়তো পৌঁছাতেই পারবেন না, অনেক উঁচু দরের মানুষ, কিংবা হয়তো অনেক প্রভাবশালী মানুষ, কিংবা অনেক ধনী মানুষ, কিংবা অনেক ব্যস্ত মানুষ, কিংবা অনেক দূর সম্পর্কের মানুষ, পৌঁছাতেই পারবেন না। তাহলে যে মানুষটার কাছে আমি পৌঁছাতে পারবো না, তা সে কি প্রসপেক্ট হবে না হবে না? এইটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্যান আই অ্যাপ্রোচ দ্য পার্সন, অথবা অ্যাম আই অ্যাক্সেসেবল টু দ্যাট পার্সন? আমি কি তাকে অ্যাপ্রোচ করতে পারি, অথবা আমি কি তার কাছে পৌঁছাবার যোগ্য? যদি অ্যাপ্রোচ করতে পারি অথবা যোগ্য হই, তাহলে আমার প্রসপেক্ট। যদি অ্যাপ্রোচ করতে না পারি, তাহলে আমার, বা আমি তার কাছে পৌঁছানোর যোগ্যতা অর্জন করতে না পারি, তাহলে আমার প্রসপেক্ট না। এরকমই বেশিরভাগ এজেন্ট ভাবেন, বাট ইট ইজ ভেরি ভেরি রং কনসেপ্ট। মনে রাখবেন, ইট ইজ ভেরি ভেরি, কি বললাম, রং কনসেপ্ট। আবার বলছি, ইট ইজ ভেরি ভেরি রং কনসেপ্ট। তাহলে এক্সাক্ট কনসেপ্ট কোনটা সেটা বলি। তার মানে এই জিনিসটা পুরো ভুল। তাহলে প্রসপেক্ট কাকে বলে, এবার বুঝুন। এই পয়েন্টটা তো থাকবেই, প্রসপেক্ট হচ্ছে একটা প্রবাবল ক্লায়েন্ট, যাকে এলআইসির বিক্রির জন্য চেষ্টা করা যায় বা এলআইসির কনসেপ্ট বলা যায়, সেই প্রসপেক্ট। কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর, যে আমি যাব, আমি ওকে নিয়ে ভাববো না ওকে নিয়ে ভাবা ছেড়ে দেবো, এই ডিসাইডিং ফ্যাক্টরটা কিন্তু এইটা নয়। কোনটা বললাম? এই ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু ওইটা নয়, এই ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এইটা।
ইভেন ইফ দ্যাট পারসন ইজ নট অ্যাক্সেসেবল বাই মি, যদি সেই ব্যক্তিটা আমার কাছে অ্যাক্সেসেবল না হয়, বাট টু আদার্স, বাট টু এনি ওয়ান, বা এনি এলআইসি এজেন্ট আমার কাছে অ্যাক্সেসেবল নয়, কিন্তু অন্য কোনো একজন অন্তত এলআইসি এজেন্ট তার কাছে যেতে পারে, তাহলে কিন্তু সে প্রসপেক্ট। অর্থাৎ আমরা অনেককে মনে করি আমি পৌঁছাতে পারবো না, আমি তার কাছে যাওয়ার যোগ্য নই বলে আমরা তার নামটাই জোগাড় করি না। অনেক সময় নামটাই জোগাড় করি না, অনেক সময় নাম জোগাড় করার পরও আর তাকে নিয়ে ভাবি না, বা একবার হয়তো যে কোনো ভাবে ফোন টোন করে দিলাম, পাত্তা দিল না, ধরলো না, বা ধরে নামিয়ে দিল, তারপরে আমরা আর ব্যবস্থা করি না। না, প্রসপেক্ট কিন্তু আপনি তার কাছে পৌঁছাতে পারবেন কি পারবেন না এর উপর প্রসপেক্ট হয় না। প্রসপেক্ট হচ্ছে যদি কোনো একজন এলআইসি এজেন্ট তার কাছে পৌঁছাবার যোগ্যতা অর্জন করে, তাহলেই সে প্রসপেক্ট। এইটা মাথায় রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনার পুরো সিস্টেমটাকে পাল্টে দিতে পারে, এটা মাথায় রাখবেন। যারা এই অংশটা বুঝতে পারলেন না, তারা অবশ্যই দরকারে আমাকে পরে আবার প্রশ্ন করবেন, আজকের ক্লাসে বা আগামী সময় ফোনে, তো আমি বুঝিয়ে দেবো। বাট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যে আপ এবার যদি বলেন স্যার, যার কাছে আমি পৌঁছাতেই পারবো না, যাকে আমি অ্যাপ্রোচ করবো না, তার কাছে আমি কি করে যাব? দেখুন, এদের কাছে এখন যাওয়ার জন্য বলছি না, এদের নাম সংগ্রহ করে খাতায় নোট করুন প্রথম। দ্বিতীয়ত, এদের সম্পর্কে তথ্য জোগাড় করুন। তৃতীয়ত, এদের সঙ্গে সম্পর্ক কিভাবে বানানো যায় তার জন্য প্রচেষ্টা করতে থাকুন। কোনো না কোনো ক্লু রাস্তা পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই তাদের মধ্যে যারা কোয়ালিফাইড প্রসপেক্ট তাদের উপর, কারণ তথ্য জোগাড়ের পরে আপনি বুঝতে পারবেন যে, আমি তথ্য জোগাড়ের পরেই আপনি বুঝতে পারবেন কি না, এ কতটা ভ্যালুয়েবল ক্লায়েন্ট হতে পারে। যদি দেখেন ভ্যালুয়েবল ক্লায়েন্ট হবেই না, তাহলে তাকে নিয়ে আর ভাববেনই না, তাকে বাদ দিয়ে দেবেন। কিন্তু যদি দেখেন ভ্যালুয়েবল, অথচ আমি পৌঁছাতে পারবো না, আমি অ্যাপ্রোচ করার যোগ্যতা তৈরি করতে পারিনি, তাহলে কিন্তু বাদ দেবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে যেটা করতে হবে, ওনার সঙ্গে যোগাযোগ করার রাস্তা বের করতে হবে। রাস্তা বেরোনোর পর যোগাযোগ করতে হবে সাহস করে, তারপরে ওয়েট করতে হবে। এবং ওনার কাছে যেদিন আপনি যাওয়ার সুযোগ পাবেন, তার আগে আপনাকে ভালো করে প্রিপারেশন করে তারপর যেতে হবে। এইটা একটা জিনিস আপনি বুঝলেন। তো চলুন, এটা তো না হয় বুঝলাম যে যে কোনো প্রসপেক্টের কথা, তার মানে প্রসপেক্ট আমি ক্লিয়ার হয়ে গেছি। এবার কোয়ালিফাইড প্রসপেক্ট কারা? কোয়ালিফাইড প্রসপেক্ট কারা, এটা আমি একদম সহজ একটা ফর্মুলা আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, সেটা আমি এমডিআরটি কোর্সে বারবার বলি। সেটা হচ্ছে যে, যার এই মাসের জন্য মেনলি, যার কাছে টাকা আছে, মানে মনে করছি, আমি বুঝতে পারছি টাকা আছে, ওকে, থাকার কথা, কারণ ভালো ইনকাম করে এবং তার সারপ্লাস থাকার কথা। যার কাছে আমার অ্যাক্সেসিবিলিটি আছে, যে আমাকে গ্রহণ করতে পারবে বা চেনাশোনা আছে, অন্তত এই মাসের জন্য বলছি, বা মানে সামনের প্রসপেক্ট গুলো। এবং যার একটা না একটা ইন্স্যুরেন্সের নিড আছে, হয় এডুকেশন ফান্ডের জন্য, বিবাহের জন্য, কিংবা তার বৃদ্ধ বয়সে অবসরের জন্য, বা ইয়াং বয়সে ইনকাম বেনিফিটের জন্য, একটা যে কোনো কারণ, বা ট্যাক্সের জন্য, বা ইন্স্যুরেন্সের জন্য, বা ইনভেস্টমেন্টের জন্য কিছু তো প্রয়োজন আছে, বা অন্তত রেগুলার একটা সঞ্চয় করবে, তাও হতে পারে। যাদের এগুলো আছে তারা কোয়ালিফাইড প্রসপেক্ট হবে। এবার প্রতিটা কোয়ালিফাইড প্রসপেক্টই যে হাই ভ্যালু হবে এমন নাও হতে পারে, লো ভ্যালু হতে পারে, মিড ভ্যালু হতে পারে, হাই ভ্যালু হতে পারে, ওটা না, কিন্তু আমরা দেখবো কোয়ালিফাইড কিনা। চলো, এরপরে যেটা মেন, এরপরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই যে প্রিপারেশন ইন হাউস। কার প্রিপারেশনটা করবেন? এই প্রসপেক্টের নয় কিন্তু, কার করবেন? যে কোয়ালিফাইড প্রসপেক্ট হয়ে যাবে, তারই শুধু আপনি প্রিপারেশন নেবেন বাড়িতে। কিভাবে নেবেন? আমি আপনাদের লিখিত চার্ট আছে, আমারই তৈরি, আমি দেখাবো। ওকে, লিখিত চার্ট দেখাবো। বাট তারও আগে আরেকবার স্মরণ করিয়ে দিই, যে বাড়িতে যে প্রিপারেশন নেবেন, কার ওপরে প্রিপারেশন নেবেন? সকলের ওপর নয় না। তাহলে যতগুলো সাসপেক্ট বা লিড পেয়েছেন সবাইকার না, তাদের সম্পর্কে তথ্য জোগাড় করেছেন। তথ্য মানে তার বয়স কত, ইনকাম কিরকম, মানে পারিবারিক হিস্ট্রি, বয়স কত, তার তার ছেলে মেয়ে কটা, বিবাহিত কি অবিবাহিত, কোথায় চাকরি করে, তারপরে ফাইন্যান্সিয়াল তথ্য, চাকরিতে কিরকম মাইনে, তার খরচ কিরকম হতে পারে, এবং তার প্রমোশন কিরকম হতে পারে, তার
ইতিমধ্যে তার অ্যাসেট কিরকম রয়েছে, এলআইসি বা ইন্স্যুরেন্স আছে কিনা, কোথায় কোথায় সঞ্চয় করেন, এই তথ্যগুলো যত পাবেন তত আপনার ওই প্রসপেক্টকে আরো ভালো করে চেনার সুযোগ হবে। এবং চেনার পর আপনি তাকে কোয়ালিফাইড প্রসপেক্টে যখন পরিণত করলেন, তারপর আসবে প্রিপারেশন। আর প্রিপারেশন যদি আপনি ভালো নেন, তাহলে মনে রাখবেন এই যে কথাটা খাটবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তখন প্রিভেনশন হয়ে যাবে, অর্থাৎ আপনার আগে থাকতে আপনি রেডি হয়ে যাবেন। এতে করে আপনার প্রতিটা স্টেপ ভালো হবে। কোন কোন স্টেপ? আপনার অ্যাপ্রোচ ভালো হবে, আপনার নিড অ্যারাউজাল যে স্টেজটা, ওই স্টেজটা ভালো হবে, এই যে অ্যাপ্রোচ স্টেজটা, নিড অ্যারাউজাল, প্রেজেন্টেশন, এই স্টেজটা ভালো হবে, অবজেকশন হ্যান্ডলিং, ক্লোজ, সবগুলো ভালো হবে। তো চলুন, অনেক কথা এই অংশে বলে দিয়েছি। ওকে, কারণ আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন যে স্যার অবজেকশন হ্যান্ডলিং ক্লাসের মধ্যেও যদি কিছুটা প্রাইমারি জায়গা থেকে শুরু করে বলা যায় তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাই একটা চার্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট ওয়ান, চার্টটা আমাকে এবার খুলতে হবে, না খুললে তো হবে না। তো দেখুন, দিস ইজ দা চার্ট। এটা কিন্তু একটু বড় চার্ট। হ্যাঁ, সবাইকার যে পুরোটা ফিল আপ করতে পারবেন তা নাও হতে পারে, কিন্তু যতটা পারবেন চেষ্টা করবেন। এটা কি হচ্ছে, একজন কাস্টমারকে ভিজিট করার পূর্বে আপনাকে বাড়িতে প্রিপারেশন করতে হবে। আপনি এটা প্র্যাকটিস করে দেখবেন। কাদের ওপর দেখবেন? মেনলি একটু বড় কাস্টমারের ওপর দেখবেন, যাদের কাছে গেলে আপনার একটু বড় প্রিমিয়াম হবে, এরকম কাস্টমারের ওপর দেখবেন। একটা দুটো আপনি এক্সাম্পল ট্রাই করে দেখবেন। মার্চ মাসে সবাইকার ওপর করতে চাইবেন না, পারবেনও না, কিন্তু এপ্রিল মাস থেকে এই চারটার ওপর আপনি আরো ব্যাপক কাজ করতে পারবেন। বাট এখন থেকে আপনাকে শেখানোর জন্য শেখাচ্ছি। দেখুন, মেকিং প্রিপারেশন বিফোর ভিজিটিং আ ক্লায়েন্ট, ভালো করে দেখুন প্রতিটা স্টেজ। ধরুন আপনি যাবেন রামবাবুর কাছে, এখানে একটা নাম লেখা দরকার ছিল ওপরে, ব্যক্তিটার নাম লিখতে হবে। ওকে, নাম লিখতে হবে। তো যাই হোক, এবার চলুন পারপাস অফ পলিসি। যে ব্যক্তিটার কাছে যাব, ওনাকে আমি কোন পারপাসে পলিসি দেব? আমরা সাধারণভাবে কিরকম পারপাসে দেখি, যে ফিউচার সিকিউরিটি অফ চিলড্রেন, অর্থাৎ ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। কিসের সুরক্ষা? তাদের স্বপ্নের সুরক্ষা, তাদের এডুকেশন ফান্ডের সুরক্ষা, তাদের ম্যারেজ ফান্ডের সুরক্ষা, বা যদি চাকরি না পায় তাহলে সেই সময় একটা এককালীন টাকা প্রাপ্তির ব্যবস্থা, মানে সেটা হচ্ছে তাদের মানে ইনকামের সুরক্ষা। আবার আমাদের উমাং পলিসি রয়েছে, উৎসব পলিসি রয়েছে, যেটা আমরা একেবারে ইনকাম বেনিফিট সুরক্ষা করেই দিতে পারি। তো যাই হোক, পারপাস অফ পলিসিটা আপনাকে এখানে লিখতে হবে। এবার হচ্ছে দেখতে হবে কার জন্য। অর্থাৎ যেমন আমাদের জীবন লক্ষ্য পলিসি আছে, জীবন লক্ষ্য পলিসি নিচ্ছে নিজের নামে, কিন্তু পলিসিটা করছে কিন্তু ছেলে বা মেয়ের জন্য। তাহলে কার পারপাসে আমি পলিসিটা নিচ্ছি, তাই না? কার পারপাসে? যেমন ধরুন জীবন উমাং বা উৎসব অনেক সময় নিজের নামে নিলেও আমরা কিন্তু পারপাসে দুজনকে রাখি। কে কে? মানে আমারও এখান থেকে বৃদ্ধ বয়সে ইনকাম আসবে, আবার একই ইনকাম থেকে আমার ওয়াইফেরও চলবে, মানে আমার স্পাউসেরও চলবে। অর্থাৎ কার জন্য নিচ্ছি? কিন্তু আমি এই ক্ষেত্রে উমাং বা উৎসব যখন একজন বয়স্ক মানুষ নিচ্ছে, মানে মাঝবয়সী মানুষ, তখন কিন্তু তার জন্য এবং তার ওপর ডিপেন্ডেন্ট যে কেউ থাকবে, মানে শেষ জীবন পর্যন্ত সকলের জন্য নিচ্ছে। আর এই জন্যই তো উমাংকে বলা হয় 3 জেনারেশন পলিসি। মানে এমন হয় যে অনেক সময় বৃদ্ধ বয়সে যখন আমি পলিসিটা মানে থেকে আমি টাকা পাবো, তখন আমার উপকার হবে, আমার ওয়াইফের উপকার হবে, বা এমন কেউ থাকতে পারে আমার হয়তো নাতি নাতনি, তাদেরও উপকার হবে, কারণ আমি মৃত্যুর পর তাকে আমি টোটাল টাকাটা তাদের জন্য আমার পরিবার ব্যয় করতে পারে। বা আমার তাদের হঠাৎ করে দরকার হলো 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, আমি আমার পলিসি থেকে লোন নিয়ে তাদেরকে দিতে পারবো তাদের পড়াশোনার জন্য, আমার ছেলে মেয়ের কাজে লাগতে পারে। অর্থাৎ পারপাসটা কাদের? প্রাইমারি পারপাস আর সেকেন্ডারি পারপাস। যেমন
উমং উৎসবের ক্ষেত্রে প্রাইমারি পারপাস আমার এবং আমার ওয়াইফের, সেকেন্ডারি পারপাস হচ্ছে আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের। ওকে, তো অর্থাৎ এইটা আপনাকে লিখতে হবে। এবার নিড অফ অ্যামাউন্ট, ধরা গেল আমি পারপাস, আমি উমংটাই ধরছি, তো পারপাস হচ্ছে ইনকাম বেনিফিট আফটার, কি বললাম, ইনকাম বেনিফিট আফটার রিটায়ারমেন্ট। ধরা গেল একজন 35 বছরের ব্যক্তি 25 বছর টার্মের একটা উমং নিচ্ছে বা উৎসব নিচ্ছে, তাহলে তার পারপাস কি? প্যাসিভ সোর্স অফ ইনকাম বা পেনশন আফটার রিটায়ারমেন্ট নিল। ফর হুম, কার জন্য নিল? তার ওয়াইফ এবং তার নিজের জন্য, মানে নিজের জন্য এবং ওয়াইফের জন্য। এইবার হচ্ছে নিড অ্যামাউন্ট। এই নিড অ্যামাউন্ট আফটার হাউ মেনি ইয়ার্স, কত বছর পরে দরকার হবে, কত বছর পরে। ধরে নেওয়া গেল যে তার এখন 25 বছর পরে, যেহেতু আমি 25 বছরের দিয়েছি, কত টাকা দরকার হবে। এটা যদি আমরা উমঙ্গের ক্ষেত্রে ভাবে, উৎসবের ক্ষেত্রে ভাবি, আমি ধরে নিতে পারি মান্থলি 1 লাখ। এখানে লেখার সুবিধা হচ্ছে না, এক মিনিট দেখি লেখা যায় কিনা, তো লেখা যাবে, যতটা লেখা যায় আমি লিখছি। ধরা গেল 1 লাখ পার মান্থ, সরি, সাদা কালি করে বলছে, 1 লাখ মান্থলি দরকার হবে তখন 25 বছর পরে। কেন দরকার হবে? এইটা আপনাকে সিএনএ পার্টে গিয়ে শিখতে হবে যে কেন 1 লাখ দরকার হয়ে গেল। এবার দেখুন, এইবার এটা পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমি কাস্টমারটার সম্পর্কে জানার পর, আমি ফ্যাক্ট ফাইন্ডিং করার পর বুঝে গেছি যে এইগুলো তার দরকার হবে। ওকে, এবার চলুন, সরি, অ্যানোটেশনটা আমাকে মুছে দিতে হবে। এবার চলুন, ফ্যাক্টস টু নো বিফোর ক্যালকুলেশন। এবার যে আমি ক্যালকুলেশন করবো, এই যে 1 লাখ টাকা আন্দাজ করলাম, কিন্তু ক্যালকুলেশন যে করব, কোন পলিসি দেব, কিভাবে দেব, কত তার প্রিমিয়াম, এই সব ক্যালকুলেশনের আগে আমাকে কিছু কিছু ফ্যাক্টস জানতে হবে। ফ্যাক্টস মানে ওই যেমন আমি একটু আগে বললাম যে ম্যারিড কিনা, আনম্যারিড কিনা, বাচ্চা কত, তার মানে যতগুলো ফ্যাক্ট, পার্সোনাল এবং প্রফেশনাল, যেগুলো খুব রিলেভেন্ট, যেমন তার মান্থলি ইনকাম কত, খরচ কত, তার এলআইসি করা আছে, এরকম ফ্যাক্ট, কয়েকটা ফ্যাক্ট আপনাকে জানতে হবে। এবার দেখতে হবে যে তার ড্রিম এবং ফিয়ার্স কি কি। দেখুন, এই যে পলিসিটা করবে, এই পলিসিটা স্বপ্ন কি, এই পলিসিটা কেন করছে, কোনো একটা স্বপ্ন থেকে করছে, যে আমি আমার শেষ জীবনে আমি 100 বছর বাঁচতে পারি, 90 বছর বাঁচতে পারি, আমার স্বপ্ন হচ্ছে আমি সেই সময় একদম হেসে খেলে বাঁচবো, সেই সময় আমি আমার সকাল্লাদ পূরণ করব। এমন হতে পারে আমি সেই সময় বিদেশ ভ্রমণ করব, এমন হতে পারে আমি সেই সময় কিছু কিছু আমি আমার নাতি নাতনি ছেলে মেয়েকে গিফট করব। অর্থাৎ আমার স্বপ্ন একাধিক থাকতে পারে। হয় কি ওই সময়ের জন্য? হয় হচ্ছে যে আমার তখন আমার মাথার ওপর টাকা থাকবে কিনা, আমার কোনো ফান্ড থাকবে কিনা, আমার ইনকাম সোর্স থাকবে কিনা, এগুলো ভয়। আপনারা কিন্তু মাথায় রাখতে হবে, এখনো পলিসিটা দেননি, পলিসিটা দেওয়ার আগের স্টেজে তার ভয়গুলো দেখতে হবে। পলিসিটা দেবেন তো এর সমাধান জন্য, তাই না? তাহলে ভয়, 3টে ভয় বা 2টো ভয় আপনাকে লিখতে হবে। এবার যে ফান্ডটা আপনি তৈরি করতে চাইছেন, তার প্রেজেন্ট ভ্যালু কত। ধরুন আপনি চাইছেন যে ওনার একটা মান্থলি ইনকাম দরকার, তার প্রেজেন্ট ভ্যালু কত? তার প্রেজেন্ট ভ্যালু, আপনি ধরুন এখন মান্থলি তাকে যদি আমি 25,000 টাকাও দিই, তার চলে যাবে। এবার ইনফ্লেশনকে অ্যাজিউম করে 25 বছর পর এই 25,000 টাকাটা তখন গিয়ে কত দাঁড়াবে? তখন গিয়ে কিন্তু 4 গুণ দাঁড়াবার কথা, অর্থাৎ 1,01,00,000 এই টাকা গিয়ে দাঁড়াবে। তাহলে আমি রিকোয়ার্ড ফান্ড বা রিকোয়ার্ড মান্থলি ফান্ড পেয়ে গেলাম। কিন্তু এখন রিকোয়ার্ড সামেশিওর পাইনি, সামেশিওর তো খুব সহজে বের করতে পারবো যদি আমি উৎসব নিই। আচ্ছা, মান্থলি যদি 1 লাখ টাকা দরকার হয়, তাহলে আমাকে বছরে লাগবে 12 লাখ। তো উৎসব নিলে আমাকে 12 লাখ টাকা পেতে গেলে বছরে আমাকে কিন্তু 1,20,00,000 টাকার একটা পলিসি নিতে হচ্ছে বা কাস্টমারকে দেখাতে হচ্ছে 1,20,00,000। ওকে, কিন্তু উমং নিতে গেলে এটা 1,50,00,000 টাকার পলিসি রাখাতে হবে, কারণ 1,50,00,000 থেকে বছরে পাওয়া যাবে 12 লাখ, সেখান থেকে মাসে পাওয়া যাবে 1 লাখ। যদি বলেন স্যার এই এক্সাম্পলটা তো অনেক বেশি হয়ে গেল, এটা ডিপেন্ড করছে। আপনি যদি এটা খুব কম দেখান, তাহলে মানুষ কিন্তু আরো কম করবে। আবার খুব বড় সবসময় দেখানো যাবে না, আপনাকে কি করতে হবে? আপনাকে প্রয়োজনে এটা পাল্টে দিতে হতে পারে। আপনাকে এখানে 1 লাখ না লিখে এখানে আপনি 50,000 লিখতে পারেন। ওকে, এটা কিন্তু আমি এই ক্লাসটা আমি তখন করছি না, আমি এখন জাস্ট আপনাকে বলছি প্রিপারেশনটা হয়ে গেল। এটা একটা পার্ট প্রিপারেশন হলো। এবার চলুন এরপরে কি করতে হবে।
এরপরে এটা অনেক বড় জিনিস, দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু হালকা হালকা করে এরপরে দেখাবো, ওই পার্টটা খুব দরকার ছিল। এবার হচ্ছে ইফ দ্য পলিসি হোল্ডার হ্যাজ ডান এনি সিমিলার স্কিম, অর্থাৎ আগে এলআইসি করেছে কিনা বা এই ধরনের কোনো স্কিম নিয়েছে কিনা এটা আপনাকে জানতে হবে, ইয়েস অর নো করতে হবে। এবার হচ্ছে কোন বছর এই টাকাটা পেতে চায়, একদম ওপরে আমি লিখেছিলাম যে 25 বছর পরে পেতে চায়। তো 25 বছর পরে কোন সাল আসছে, আজকে যদি 2025 হয় তাহলে 25 বছর পর 2050, তাহলে এখানে 2050। আচ্ছা, কত টাকা রিটার্ন পেতে চাই, এটা যেহেতু উৎসব আর উমাং, এটা আমরা এককালীন ফান্ডের কথা না ভেবে আমরা অ্যামাউন্টটা ঠিক করবো। যেমন আমি বলছিলাম যে এক্ষেত্রে আমি 1 লাখ টাকা যদি নাও দেখাই, 50,000 টাকা পার মান্থ আমি দেখাতে পারি। হয়ে গেল। এবার হচ্ছে নেট অ্যাডজাস্টেড ফান্ড রিকোয়ার্ড, এর মানে কি, 50,000 টাকা তার দরকার, তার মধ্যে ধরা গেল আগে কোনো পলিসি আছে, সেখান থেকেও পেনশন পাবে, সেখান থেকে দেখা গেল যে 10,000 কি 20,000 পাবে, তাহলে এখন দরকার কিন্তু তার 30,000, অর্থাৎ এইখানে আপনাকে লিখতে হবে 30,000। এইবার হাউ দ্য পলিসি হোল্ডার উইল গেট দ্য মানি ফ্রম ইয়োর পলিসি, আপনার পলিসি থেকে সেই টাকা মানে পলিসি হোল্ডার কিভাবে টাকাটা পাবে, এইটা আপনাকে লিখতে হবে। পলিসি থেকে কিভাবে পাবে মানে কোন পদ্ধতিতে, এককালীন পেতে চাইছে নাকি মান্থলি মান্থলি ইয়ারলি ইয়ারলি পেতে চাইছে। যদি এককালীন পেতে চায় তাহলে কিন্তু পলিসিটা পাল্টে গিয়ে এটা হয়ে যাবে জীবন লাভ পলিসি। আর যদি মান্থলি বা ইয়ারলি পেতে চায় তাহলে হয়ে যাবে উমাং বা উৎসব পলিসি। এটা মাথায় রাখতে হবে যেন কিভাবে পেতে চাইছে, ওয়ান টাইম অর রেগুলার ইনকাম। এবার হচ্ছে প্রিমিয়াম পেমেন্ট প্রসেস, এটাও আপনাকে জানতে হবে যে আচ্ছা উনি পেমেন্ট কিভাবে করবেন, উনি কি ইয়ারলি করবেন না হাফ ইয়ারলি করবেন, এটা আন্দাজ, এগুলো কিন্তু বাড়ি থেকে করছেন, ওনার সামনে বসে নেই। ওকে। এইবার আপনাকে যেটা করতে হবে যে আচ্ছা আমি পলিসি ঠিক করে ফেলেছি, কত বছরের টার্ম ঠিক করে ফেলেছি, কত টাকা মান্থলি দেবো সেটাও ঠিক করে ফেলেছি। আমি যদি আরো ছোট দিই, আমি যদি মাসে 20,000 টাকাও দিই কাউকে, ধরা গেল উৎসব পলিসিতে মাসে 20,000 দিলে, বছরে আমি 2.5 লাখ 2,40,000 দিচ্ছি, 2,40,000 মানে আমি 24 লাখের একটা দেখাবো তাকে পলিসি। ঠিক, তাহলে মিনিমাম সাম এসিওর্ড কত হবে, 24 লাখ। ম্যাক্সিমাম আমি আরো বাড়াতে পারি, আর যদি মনে করেন না মিনিমামটাকে আমি আর একটু কমাবো, তাহলে মিনিমাম 10 লাখ, ম্যাক্সিমাম 24 লাখ, সাম এসিওর্ড হয়ে গেল। এবার এখন বয়স কত, এবার হচ্ছে মিনিমাম পলিসির টার্ম কত দিতে পারি, ম্যাক্সিমাম পলিসির টার্ম কত দিতে পারি, এটা 25 বছর ধরেছি, এমনও হতে পারে 20 বছর দিতে পারি, ম্যাক্সিমাম 30 বছর দিতে পারি, এনাকে জিজ্ঞেস করে দেব। এইভাবে আপনাকে প্রতিটা স্টেপ আপনাকে এখানে তৈরি করতে হবে যতটা পারে। এবার হচ্ছে যে পলিসিটা আমি তাকে দেব, আপনাকে তো ঠিক করে নিতে হয়েছে যে আমি উৎসব দেব নাকি উমাং দেব নাকি আমি লাভ দেব। তার আপনি 3খানা ইউএসপি তৈরি করবেন, অর্থাৎ নাম্বার 1 পয়েন্ট, এই পলিসিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, নাম্বার 2 গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, নাম্বার 3 গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, এটা আপনাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে ইউএসপি। এছাড়া যদি আপনার কোনো এক্সাক্ট কোনো কোটেশন বলার থাকে, যেই পলিসিতে আমি এই কোটেশনটা বলতে পারি, তাহলে সেই কোটেশনটা আপনাকে লিখতে হবে বা আপনি মনে রাখতে হবে। যেমন ধরুন আমরা জীবন উমাঙ্গে, আমি অনেককেই শেখাই আমার কোর্সে, এমডিআরটি কোর্সে, যে জীবন উমং পলিসিটা যখন আপনি দেখাবেন তখন আপনি কাস্টমারকে বলবেন যে স্যার উমাং, এই কথাটা আমাদের বাংলায় খুব একটা ব্যবহার হয় না, কিন্তু হিন্দি এবং সংস্কৃতে ব্যবহার হয়। এই জীবন উমাং, উমাং মানেটা কি স্যার, আপনি কি কোনোদিন মানে ভেবে রেখেছেন, বা আপনি নিশ্চয়ই জানতেও পারেন যে উমাং কথাটার মানে কি। সে হয়তো বলতে পারলো না, তখন আপনি কি বলবেন, স্যার উমাং কথাটার মানে হচ্ছে যে, এটা আমাদের বাংলায় খুব একটা চলে না, তাই হয়তো আপনি জানেন না বা এটা আমি জেনেছি। স্যার উমাং কথাটার মানে হচ্ছে আশা, কিন্তু শুধু আশা নয়, যদি শুধু আশা হতো তাহলে হিন্দিতে বা সংস্কৃতিটাকে আশ বলতো, তাহলে এটার আরেকটু মানে আছে। উমং কথাটার মানে হচ্ছে নতুন আশা, অর্থাৎ নিউ হোপ। কেন স্যার, আমাদের জীবন, কর্মজীবন শেষ হয়ে যাওয়ার পর একটা নতুন জীবন শুরু হয়, তাই ওই নতুন জীবনের জন্য যে আশা তৈরি হয় একটা ভালো করে জীবন পালনের, সেই জন্য এটার নাম হয়েছে জীবন উমং। এটা উমঙ্গের ক্ষেত্রে। আপনি যদি জীবন লাভ পলিসি বিক্রি করেন তখন এরকম একটা অ্যানোটেশন ইউএসপি আপনি তৈরি করতে পারেন, যেটা আমি বলি। যেমন ধরুন আপনি বলবেন স্যার এলআইসির অনেক পলিসি আছে, কিন্তু বেছে বেছে আপনাকে যে পলিসিটা দেখাচ্ছে এই পলিসির মধ্যে একটা এমন কথা আছে যেটা যেটা কিন্তু আমাদের ভাবার আছে। স্যার এই পলিসিটার নাম হচ্ছে জীবন লাভ। তো লাভ কথাটার মানে তো আমরা সবাই জানি প্রফিট। তো এত পলিসির মধ্যে এই পলিসিতে লাভ বা প্রফিট হয়েছে কেন, কথা রয়েছে কেন?
স্যার এই পলিসিতে বেশ কিছু প্রফিট আছে, যেগুলো হয়তো অন্য পলিসিতে প্রফিটের দিক থেকে দেখতে গেলে এটা বেটার। তো এটা কেন বেটার সেই পয়েন্টগুলো আমি আপনাকে দেখাবো, বলে আপনি অ্যাডভান্টেজ গুলো এরপরে আপনাকে নোট করতে হবে। যে এই তাহলে জীবন উমং পলিসির, যেমন উমং পলিসির উমংটা কি, লাভ পলিসির লাভটা কি, তাহলে অ্যাডভান্টেজটা কি, যে কারণে এই পলিসিটার নামটা অন্যদের থেকে আলাদা হয়েছে, অন্যদের থেকে এগিয়ে আছে অন্য পলিসি থেকে কি, সেটা আপনি এখানে লিখুন। এটা কিন্তু একটা এক্সটেন্সিভ প্রিপারেশন। এত বড় প্রিপারেশন সবাইকার জন্য করবেন না, টাইম পাবেন না এখন। একজন দুজনের করলে আপনার আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, তাই আপনাকে করতে বলছি। তারপরে ধীরে ধীরে এতটা প্র্যাকটিস হয়ে যাবে না, আপনার একটা প্রিপারেশন করতে 5 মিনিটও টাইম লাগবে না। এই প্রিপারেশনটা করে গেলে কি হয় জানেন, যেমন আমরা যখন যোগ ব্যায়াম করি তখন আমরা শরীরকে প্রিপারেশন করাই রোগ জ্বালার হাত থেকে বাঁচার জন্য। আমরা যখন ভালো মানে খাদ্য খাই, সুখাদ্য জল খাই, তখন কিন্তু আমরা শরীরকে প্রিপেয়ার করি যাতে রোগ না হয়। সেরকম এরকম প্রিপারেশন করলে আপনার অবজেকশন আসবে কম, অবজেকশন হ্যান্ডেলিং করতে পারবেন, এবং আপনার অ্যাপ্রোচ প্রেজেন্টেশন সব ভালো হবে। তো এটা আমার অবজেকশনের বাইরে এটা দেখাচ্ছি কেন, অবজেকশন যাতে আপনি বেটার করতে পারেন হ্যান্ডেলিং। এবার চলুন, হোয়াই বেটার দ্যান পোস্টাল সেভিংস, এটারও একটা পয়েন্ট আপনাকে লিখে নিয়ে যেতে হতে পারে। যে আমি যে জীবন লাভটা দেখাবো বা উমাং দেখাবো, এটা পোস্টাল সেভিংস এর থেকে বেটার কেন। সরি, কিন্তু এগুলো সব লিখতে হবে না আপনাকে, আপনাকে কিন্তু এবার কাস্টমারটা সম্পর্কে বুঝে যেতে হবে, যে কাস্টমারটার কাছে গেলে কি পোস্টালের ব্যাপারে বলতে পারে আমাকে যে আচ্ছা আমি তো এর বদলে আমি পিপিএফ করতে পারি, বলতে পারে? যদি বলে তাহলে আপনাকে একটা পয়েন্ট নোট করে নিয়ে যেতে হবে বা দুটো পয়েন্ট, যে যদি পোস্টাল বলে আমি কি পয়েন্ট বলবো, মিউচুয়াল ফান্ড বা এসআইপি বললে আমি কি পয়েন্ট বলবো, ওনাকে ওনার পরিপ্রেক্ষিতে। সবাইকার এক নয় কিন্তু, একটা ইয়াং ছেলে যখন মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলছে আমার মিউচুয়াল ফান্ড ভালো, এসআইপি ভালো, তাকে যে পয়েন্ট বলতে হবে। একজন বয়স্ক মানুষ যখন বলছে এমএফ ভালো বা এসআইপি ভালো, তখন কিন্তু তাকে অন্য পয়েন্ট বলতে হবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাই আপনাকে এটা প্রিপারেশন বাড়িতে করতে হবে যে আমি কোন পয়েন্ট বলবো। এরপরে প্রাইভেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি করতে যদি উনি চান, তাহলে আমি তাকে কি বলবো, একটা করে পয়েন্ট, কিন্তু সবাইকার জন্য সব না, আবারও বলছি, যে যেটা বলতে পারে বলে অনুমান করছেন সেই একটা বা দুটো জিনিস আপনাকে নোট করে যেতে হবে। এবার হোয়াই বেটার দেন অন্য কিছু, যেমন ধরুন কেউ বলতে পারে আমি ব্যবসায় টাকা রাখলে, এখানে অবজেকশনের প্রশ্নই আসছে, আমি ব্যবসায় টাকা রাখলে বেশি প্রফিট পাবো, আমি শেয়ার মার্কেটে খাটালে বেশি, আমি জমি কিনে রাখলে বেশি পাবো, এরকম যে বলতে পারে তার জন্য আমি দুটো পয়েন্ট লিখে নিয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে ফিচার্স। এইবার হচ্ছে আমি যে পলিসি দেখাবো সেই পলিসির কি কি বৈশিষ্ট্য, মানে এরপরে যেরকম আপনি পলিসি দেখান সেইটা আপনাকে রেডি করতে হবে। যে এই পলিসির ফিচার কি, হ্যাঁ, এই পলিসির মানে কত ধরনের, মানে কি ধরনের পলিসির টার্ম আছে, প্ল্যান আছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মার্কেট লিঙ্ক না মার্কেট লিঙ্ক নয়, বোনাস দেওয়া হয় না গ্যারান্টি এডিশন দেওয়া হয়, না লয়্যালটি এডিশন না ফাইনাল এডিশন বোনাস, কি কি দেওয়া হয়, ডেথ কভার কোন কোন ক্ষেত্রে পাওয়া যাবে, নর্মাল ডেথ কভার কত, অ্যাক্সিডেন্ট ডেথ কভার কত, ডিসেবিলিটি কভার কত, টার্ম রাইডার নিলে কত, এটা আপনাকে ওখানে নোট রাখতে হবে বা একটু স্মরণ করে যেতে হবে। ডেথ কভার কোন বয়স পর্যন্ত পাওয়া যায়, এই পলিসিতে কোন বয়স পর্যন্ত পাওয়া যায়, কার পরে পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। ডেথ সাম এশিওর্ড কত, এগুলো জাস্ট আপনাকে টোটালটা ভালো করে বোঝার জন্য করেছি। সব পয়েন্ট লিখতে হবে না, এগুলো অনেক পয়েন্ট আপনার মুখস্থ রয়েছে, সো ডোন্ট ওরি। এবার হচ্ছে অ্যাডেড উইথ ডেথ, ডেথ কভারের সঙ্গে কোনো কিছু যুক্ত হবে কিনা যখন মৃত্যু হয়, যেমন জীবন লক্ষ্য পলিসিতে ডেথ কভারের সঙ্গে যুক্ত হয়, টার্ম রাইডার নেওয়া থাকে বলে, ইত্যাদি ইত্যাদি। ডেথ কভার কোন বয়স পর্যন্ত দেওয়া হবে, এই একই, এই দুটো প্রশ্ন একই হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে অ্যাক্সিডেন্ট কভার কি হতে পারে, অ্যাক্সিডেন্ট ডেথ ডিসেবিলিটি কি আসতে পারে, এগুলো সব জাস্ট পয়েন্ট স্মরণ করাবার জন্য, সব লেখার দরকার হবে না। এইবার হচ্ছে রিটার্ন ভ্যালু, আপনার তো ইতিমধ্যে সবই হয়ে গেছে, পলিসিটা বুঝেন, মানে পলিসি লেখা হয়ে গেছে, পলিসির টার্ম লেখা হয়ে গেছে, সাম অ্যাসিওর ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে আপনাকে রিটার্ন দেখতে হবে। এবার এইখানে একটা পয়েন্ট খালি আমার মিস হয়েছে, সেটা হচ্ছে যে এখানে প্রিমিয়াম কত আসবে সেটা আমাকে লিখতে হতো, অবশ্যই এখানে লেখা ছিল প্রিমিয়াম কত, পেমেন্ট লেখা ছিল, অর্থাৎ কত প্রিমিয়াম আসবে, কত বছর ছাড়া, মানে ইয়ারলি দেবে না হাফ ইয়ারলি দেবে, এটা করলেন। এরপরে চলে আসুন টাকা রিটার্ন, অর্থাৎ তাকে যে পলিসিগুলো আমি দেখাবো এক বা একাধিক, তার রিটার্ন কত, ম্যাচুরিটি কত বছর পরে হবে, এবং তখন টোটাল ম্যাচুরিটি কত হবে। এক্সাম্পল, একটা এক্সাম্পল যেমন ওপরে এক্সাম্পল করা আছে, মানি ব্যাক আছে কি নেই, আচ্ছা কত বছর ছাড়া ছাড়া মানি ব্যাক, এটা যেমন আমাদের কিছু পলিসিতে আছে, জীবন তরুণ মানি ব্যাক আছে, অ্যাকচুয়ালি উৎসব উমঙ্গ মানি ব্যাক,
আচ্ছা, এবার হচ্ছে লোন ফেসিলিটি কত বছর পরে অ্যামাউন্ট কত, সারেন্ডার কত বছর পরে অ্যামাউন্ট কত, পার্সিয়াল উইথড্রল করা যায় কি না যায় না, নমিনেশন করা যায় কি না, অ্যাসাইনমেন্ট, এটা জাস্ট পলিসিটাকে বোঝানোর জন্য টোটাল ছকটা আমি দিয়ে দিয়েছি। গ্রেস পিরিয়ড কত দিনের আছে, রিভাইভাল কত বছর পরে করা যায়। এবার হচ্ছে আপনি একটা এক্সাম্পল ওনার জন্য টোটাল কমপ্লিট করে যাচ্ছেন, যে ওনার ওনারটা রেডি করে ফেললেন, বয়স কত, সামেশিওর কত, পলিসির টার্ম কত দিলাম, পলিসির প্রিমিয়াম পেইং টার্ম কত হলো, প্রিমিয়াম কত হলো, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলিতে কত প্রিমিয়াম পড়লো। এবার এটা 2024 করা ছিল, এটা 25 করতে হবে। 2025-এর প্রিমিয়াম কত পড়বে, ডেথ কভারেজ, ম্যাচুরিটি, এইভাবে আপনাকে পুরো ছকটা সাজিয়ে সাজিয়ে যেতে হবে পুরো লাইনটায়। এবার হচ্ছে অ্যাপ্রোচ লাইন, অর্থাৎ আপনি শুরুতে গিয়ে ওনাকে কোন কথা বলবেন। আগে পুরো প্রিপারেশনটা যখন হয়ে যাবে না, তখন দেখবেন আপনার মাথায় অটোমেটিক চলে আসবে আমি ওনাকে গিয়ে কিভাবে অ্যাপ্রোচ করব। এইখানে একটা জিনিস আমি শিখিয়ে দিই আপনাদের। অ্যাপ্রোচ অনেকভাবে করা যায়, একটা হচ্ছে কোশ্চেন করে, যদি এইসবের কোর্স নয় কিন্তু এটা জাস্ট আমি আপনাদের একটু সুবিধার জন্য এটা করে দিচ্ছি। কোশ্চেন করে অ্যাপ্রোচ করা যায়। আপনি কোনো স্টোরি বলে অ্যাপ্রোচ করতে পারেন, শর্ট স্টোরি, কারো গল্প বলে কোনো একটা এক্সাম্পল দিয়ে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। ওকে, আবার কোনো স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্রোচ করতে পারেন, আবার কিছু শো করে, কিছু দেখিয়ে অ্যাপ্রোচ করতে পারেন, যে স্যার আপনাকে দেখানোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। বলে আপনি কোনো খবরের কাগজের কাটিং বা কোনো প্রেজেন্টেশন রেডি করে নিয়ে গেলেন, সেটা দেখিয়েও আপনি কথা বলতে পারেন। অর্থাৎ এইভাবে অ্যাপ্রোচ করতে হয়। এরপরে হচ্ছে এই সবগুলো আপনারা যারা এমডিআরটি কোর্স করছেন তারা তো শিখছেন, আর যারা পরে এমডিআরটি কোর্সে আবার জয়েন করবেন, এই অ্যাপ্রোচ কি করে করবেন তার উপর দুটো তিনটে চারটে ক্লাস থাকবে, এবং মাঝে মাঝেই ক্লাস থাকবে, শিখে যাবেন ভালো করে। এবার হচ্ছে ডাউট, অর্থাৎ ইনি আমাকে কি কি প্রবাবেল ডাউট দিতে পারেন, এই জায়গায় আসছে, যে আমাকে কি কি উনি অবজেকশন দিতে, ডাউট মানে অবজেকশন দিতে পারেন। তিনি আমাকে কি কি কোশ্চেন করতে পারেন, তিনি আমাকে কি কি, প্রথম যেটা কোশ্চেন লিখেছিলেন ওটা হচ্ছে আমি তাকে কি কোশ্চেন করব। এখানে হচ্ছে উনি আমাকে কি কি কোশ্চেন দিতে পারেন, তার কোন ব্যাপারে ডাউট থাকতে পারে, কোন ব্যাপারে তিনি আমার থেকে কম্প্যারিজন চাইতে পারেন। এইগুলো হচ্ছে আপনার এইগুলো হচ্ছে আপনার অবজেকশন। আমি ওপরে লিখেই দিয়েছি, ডাউট কি হতে পারে, অবজেকশন কি হতে পারে, কোশ্চেন কি হতে পারে, কম্পারিজন। সবাইকার সব আসবে না, আমরা মনেও পড়বে না যে তিনি কি দেবেন, একটা দুটো মনে পড়ে যাবে। আচ্ছা, উনি তো টিচার, হাই স্কুলের টিচার। সাধারণভাবে টিচারদের অবজেকশন থাকে যে এলআইসি পলিসিতে রিটার্ন কম। অনেকের অবজেকশন থাকে যে তুমি পলিসিটা করে আমাকে ডিসকাউন্ট কত দেবে, আমাকে গিফট, আমাকে আমাকে ছাড় কত দিচ্ছ। অর্থাৎ এটা আপনাকে কিন্তু নোট, এই সবটা দেখাবার জন্য না, এটা আপনার জন্য। ওকে, দেখাবার জন্য যেটা, সেটা আপনাকে আলাদা করে করে নিয়ে যেতে হবে। এবার হচ্ছে ক্লোজ টেকনিক। এই আমি এখানে ক্লোজ টেকনিক কি ব্যবহার করব, এইটা কিন্তু আপনাকে শিখতে গেলে আমার এই কোর্সেই শেখাবো আপনাদেরকে। তিন চারটে ক্লোজ টেকনিক শেখাবো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লোজ, একটা হচ্ছে কুইক ক্লোজ, একটা হচ্ছে অ্যাজাম্পটিভ ক্লোজ, আর একটা হচ্ছে ওহিও ক্লোজ, আর একটা হচ্ছে পাওয়ার ক্লোজ। এইগুলো শেখালে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ক্লোজ কোন টেকনিকটা ব্যবহার করবেন। ওকে, এবং ইমোশন আপনি কি দেবেন। এইটা হলো একটা টোটাল প্রিপারেশন চার্ট। তো আশা রাখি কিছুটা হলো আপনারা ক্লিয়ার হলেন যে একটা প্রিপারেশন চার্ট কি করে। হ্যাঁ, এইটা আমি আজকে দিয়ে দেবো আপনাদেরকে। অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস আপনাদের জন্য রেডি করেছি, সবগুলোই আমি আজকে রাত্রে চেষ্টা করছি, সবগুলোই অনেকগুলোই পিডিএফ আপনাদের দিয়ে দেবো, তার মধ্যে এটাও আছে, এবং অন্যগুলো আমি কয়েকটা রেডি করেছি আপনাদের দিয়ে দেবো। ওকে, তো আমি এবার যেটা বলবো, যে প্রিপারেশনটা তো আমাদের হলো, আমরা এখান থেকে বুঝতে পারলাম এটা খাটুনির আছে কিন্তু, হ্যাঁ, এটা সবাইকার জন্য করবেন না, কিছু কিছু কাস্টমারের স্যাম্পল করবেন। এতে করে আপনার পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে অ্যাবাউট অ্যাপ্রোচ, অ্যাবাউট এটা সাইন্টিফিক টেকনিক, অ্যাবাউট অ্যাপ্রোচ, অ্যাবাউট প্রেজেন্টেশন, অ্যাবাউট অবজেকশন। তো এরপর আমি ঢুকে যাব ডিরেক্টলি অবজেকশনে। আজকে যে অবজেকশন নিয়ে আমরা কথা বলবো, সেই অবজেকশন গুলো হলো, জাস্ট 1 মিনিট প্লিজ, সেই অবজেকশন গুলো হলো যে আমি যদি টাকা উপভোগ না করতে পারি নিজে, তাহলে এলআইসি কেন কিনবো, এইটা একটা। আর এলআইসি আগের দিন যেটা বলেছিলাম যে এলআইসি যে বোনাস দেবে, আমি কিছুটা ক্লিয়ার করেছিলাম, বলেছিলাম পরের দিন বাকিটা ক্লিয়ার করে দেবো। এই বোনাসটা যে কমে যাবে না, সেটা আপনি বলছেন কি করে, আপনাকে এই প্রশ্ন করতে পারে। এটা আজকে হ্যান্ডেলিং করব। এছাড়া এই যে পলিসি ম্যাচিওর হওয়ার আগে সেরকম টাকা তোলা যায় না এলআইসিতে, কিন্তু আমার যদি ব্যাংকে আরডি এফডি করি,
আমি মোটামুটি সব টাকাই তুলে নিতে পারবো, আমার হঠাৎ দরকার হতে পারে তো। কিন্তু এলআইসি তো হঠাৎ দরকার হলে তখন আপনি হয়তো বলছেন যে স্যার আপনি তো লোন নিতে পারেন, কিন্তু যারা একটু বুদ্ধিমান কাস্টমার তারা আপনাকে কি বলবে, দেখো তুমি লোন আমাকে কত দেবে, আমার তো আগের পলিসিও ছিল, আমি 5 বছর চালানোর পরও যা টোটাল টাকা জমা দিয়েছিলাম তার হাফও আমি লোন পাইনি। তাহলে আমার অন্য জায়গায় থাকলে আমি যা জমিয়েছি সুদে আসলে মিলিয়ে অনেক টাকা বেড়ে গেছে, আমি যদি লোন নিই তার 90% লোন পেয়ে যাব। আর তোমার এখানে কি হচ্ছে, যেটুকু আমি জমা দিয়েছি সেটাও আমি লোন পাচ্ছি না। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? এইটা একটা। আরেকটা অবজেকশন আমি হ্যান্ডেলিং করব আজকে। মিউচুয়াল ফান্ডটা কিন্তু আজকে আমি বেসিকটা দেখাবো মিউচুয়াল ফান্ডের। আর যদি সময় থাকে তাহলে আরেকটা করব, যখন ধনী ব্যক্তিরা বলেন যে আমার যথেষ্ট অ্যাসেট আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার সংসার চালাবার জন্য ইন্স্যুরেন্স দরকার না, আমার মৃত্যু হয়ে গেলে সংসার কি করে চলবে, আমার ছেলে মেয়েদের পড়াশোনা ওসব নিয়ে ভাবার দরকার নেই, আমার আমার যা টাকা পয়সা আমি রেখেছি ঈশ্বরের কৃপায় 5 প্রজন্ম চলতে পারবে, তাই বিমা আমার লাগে না, বিমা মধ্যবিত্তদের লাগে। এই যে জায়গাটা যখন কেউ বলবে তখন আপনি কি করবেন? মোরাললেস আপনাকে আমি এই কটা অবজেকশন আজকে হ্যান্ডেলিং করব। তো মাঝখানে আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আর এই বিরতির সময় আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, এই যে অংশটা আমি দেখালাম সেই ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে চ্যাট বক্সে লিখবেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কি করবেন, একটু ওয়েট করবেন, যাতে করে আমি এসে আমি আপনাদের কাছে ক্লাসটা করতে পারি। বাই দ্য বাই ততক্ষণ আপনাদের কয়েক মিনিট আমি যেহেতু একটু বিরতি নিচ্ছে, জাস্ট আপনাদের জন্য আমি শান্তিনিকেতন যে ট্রেনিং আছে আমাদের, সেই ট্রেনিংটাতে কি কি হয় বা কিভাবে হয় একটু যদি আপনারা শুনতে চান, আমি আপনাদের সামনে খুলে দিয়ে যাচ্ছি ভিডিওটা। আমার মনে হয় এটা আপনার জন্য বেটার হবে, কারণ শান্তিনিকেতন ট্রেনিং আপনারা অনেকেই আসতে চেয়েছেন, আমাকে বলেছেন যে স্যার আমি শান্তিনিকেতন ট্রেনিং যাব। তো আমি যার জন্য একবার দেখিয়ে দিচ্ছি, অনেকে বুকিংও করেছেন আমাদের মধ্যে যারা আছে। আর্লি বার্ড ট্রেনিং এপ্রিল মাসে, আর আজকে রাত পর্যন্ত একটা বড় ডিসকাউন্ট আছে, 700 রুপিস। শান্তিনিকেতন প্রকৃতির কোলে বাঙালিদের উইক এন্ড ভ্রমণের সবচেয়ে জাস্ট 1 মিনিট প্লিজ। শান্তিনিকেতন প্রকৃতির কোলে বাঙালিদের উইক এন্ড ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান। যদি এমন হয় যে এই শান্তিনিকেতনে আপনি 3 দিন 3 রাত্রি থাকার সুযোগ পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট করার সুযোগ, তাহলে কেমন হয়? আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন। আমাদের শান্তিনিকেতন, শান্তিনিকেতনে থাকা, খাওয়া, আনন্দ, উৎসব, উৎসাহ, অনুপ্রেরণা, প্রশিক্ষণ এবং সেই সাথে দুর্দান্ত সাফল্যের অনুভূতি নিয়ে ফেরত আসা। অর্থাৎ শান্তিনিকেতনে ট্রেনিং নিয়ে ফেরার পর আপনি আপনার ব্যবসায় পাবেন একটা নূতন সতেজতা এবং আপনি হবেন নূতন এজেন্ট। অক্লান্ত দিবারাত্র এলআইসির ব্যবসার সাথে যুক্ত এলআইসি এজেন্ট বন্ধুগণ অবিরাম প্রচেষ্টা করছেন নিজের প্রফেশনাল সাফল্যের জন্য, আর সেই সাফল্যের জন্য তাকে নিতেই হয় নানান ধরনের প্রশিক্ষণ। সেই সাথে লাগাতার এক ধরনের কাজ করার পর আসে মানসিক বৃতৃষ্ণা, আসে মানসিক ক্লান্তি। সেই ক্লান্তির হাত থেকে 2-3 দিন একটু বিরতি, একটু রিফ্রেশমেন্ট, সেই সাথে প্রশিক্ষণেরও ব্যবস্থা কেমন হয়? ঠিক এইভাবে শান্তিনিকেতনে জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের পক্ষে 3 দিনের রেসিডেন্সিয়াল এলআইসি এজেন্টস প্রশিক্ষণ শিবির চলতি অর্থবর্ষে নিজেকে স্টার এজেন্ট করার জন্য ট্রেনিং 3 দিন ব্যাপী শান্তিনিকেতনের মনোরম পরিবেশে, নির্জন পরিবেশে, দুর্দান্ত ব্যবস্থাপনায় এবং স্বাস্থ্য সুরক্ষাকে চরম গুরুত্ব দিয়ে 3 দিন আবাসিক প্রশিক্ষণ। যে প্রশিক্ষণে একদিকে আপনি হবেন মোটিভেটেড, অন্যদিকে
আপনি শিখবেন নানান ধরনের নতুন স্কিল। আপনার নলেজ লেভেল আরো অনেক বেশি আপডেট হবে। একসাথে মুখোমুখি বিভিন্ন জেলা, বিভিন্ন শহরের এজেন্টদের সাথে বসে ট্রেনিং নেওয়ার যে উষ্মা, যে আনন্দ, যে পারস্পরিক ভাব বিনিময় এবং পারস্পরিক তথ্য বিনিময়, সেই সাথে আদান প্রদান হবে নতুন নতুন ধারণার। জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের পক্ষে জীবন প্রবাহ পত্রিকার লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্নার টেকনিক্যাল ট্রেনিং, নলেজ এবং স্কিল ডেভেলপ করতে আপনাকে যেমন প্রভূত সহায়তা করবে, তেমনি অন্যদিকে জীবন প্রবাহ পত্রিকার এডিটর, আপনার অতি সুপরিচিত মোটিভেটর ম্যাডাম রীনা মান্না থাকছেন আপনার মনে সাফল্যের বীজ বপন করার জন্য এবং আপনার আত্মশক্তিকে বিরাট মাত্রায় উন্নীত করার জন্য। তাই একদিকে আত্মশক্তির উন্নয়ন, অন্যদিকে সাফল্যের মোটিভেশন, আর একদিকে রুট প্ল্যান এবং সেই সাথে স্ট্র্যাটেজি, নলেজ, স্কিল, এলআইসি পলিসি, মার্কেটিং, সেলস টেকনিক, অবজেকশন হ্যান্ডলিং এবং ক্লোজ টেকনিক একসাথে আপনাকে মাস্টার করে দেবে। তাই আবাসিক ট্রেনিং শান্তিনিকেতনে অবশ্যই যোগদান করুন। আপনি ভাবছেন যে এর জন্য আপনার কত বিনিয়োগ করতে হবে? খুবই অল্প টাকা বিনিয়োগে আপনি 3 দিন 3 রাত্রি থাকা, খাওয়া, হোটেল স্টে এবং সেই সাথে স্বাস্থ্যকর খাদ্যের ব্যবস্থা এবং শান্তিনিকেতন সাইট সিইং, ভ্রমণ, বিনোদন, সেই সাথে সন্ধ্যার দিকে বাউল গানের আসর, আনন্দ করার সুযোগ। অর্থাৎ একদিকে ট্রেনিং আর একদিকে বিনোদন, বিনিয়োগ, টোটাল প্যাকেজের জন্য আপনি পাচ্ছেন দুর্দান্ত অফার। যদি আপনি এখনই অ্যাডভান্স বুকিং করেন আপনি ডিসকাউন্ট পাবেন। অল্প টাকার বিনিয়োগে 3 দিন ট্রেনিং এবং ট্যুর এবং বিনোদনের যে ব্যবস্থা পাচ্ছেন সেটা অনভিপ্রেত। এছাড়া যদি আপনি আপনার ফ্যামিলি নিয়ে প্যাকেজের সাথে যুক্ত হতে চান এবং আপনার ফ্যামিলি তারা ট্রেনিং অবশ্যই নেবেন না, কিন্তু শান্তিনিকেতন ভ্রমণ এবং বিনোদন প্রোগ্রামে যোগদান করতে পারবেন, তাদের জন্য খরচ হবে স্পাউসের জন্য 5,000 আর সন্তানের জন্য 2,000। আবার সন্তানের বয়স যদি 3 বছরের নিচে হয় তাহলে বিনামূল্যে। তাই 3 দিনের এই প্রশিক্ষণ শিবির অবশ্যই মিস করবেন না এবং অবশ্যই যোগদান করুন এই দুর্দান্ত ট্রেনিং প্রোগ্রামে। তাই আর বিলম্ব না করে জীবন প্রবাহ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন অথবা ফোনপে নাম্বার, পেটিএম নাম্বার বা গুগল পে নাম্বার 9735869416 এ যোগাযোগ করুন এবং আপনার আসন বুক করুন, আপনার প্যাকেজ বুক করুন। দুর্দান্ত সাফল্যের অনুভূতি বাংলা ট্রেনিং এ অবশ্যই যোগদান করুন। ধন্যবাদ। শান্তিনিকেতন ওয়েলকাম ব্যাক এভরিবডি। আমার অনেক টাকা আছে। এলআইসি আমি করব কেন? মধ্যবিত্তের জন্য এলআইসি দরকার। আমার যা টাকা রয়েছে আমি টাকা বাড়াবো, আমি বাড়াতে চাই, আমি ইনভেস্ট করতে চাই। এলআইসি ইনভেস্টমেন্টের ভালো জায়গা নয়। এলআইসিতে মূলত কি হয় যে টাকাটা জাস্ট একটুই বাড়ে, কিন্তু আমি এটা অন্য জায়গায় রাখলে অনেক বেশি বাড়াতে পারবো। আর তাছাড়া মধ্যবিত্ত মানুষের যেমন মারা গেলে তার সংসার চলবে না, আহ, তার জন্য অবশ্যই তার একটা বীমা দরকার, বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকা কোথায় পাবো তার জন্য বীমা দরকার। কিন্তু আমার এটা দরকার নেই, কারণ ঈশ্বরের কৃপায় আমি যেটুকু সম্পদ এবং সম্পত্তি তৈরি করতে পেরেছি তাতে করে আমার একটা নয় কয়েকটা প্রজন্ম কিন্তু চলে যাবে। তাই আমার অ্যাসেট ক্রিয়েশন, বিজনেস বৃদ্ধি, এটাই আমার লক্ষ্য। তাই এলআইসি আমি হয়তো একটা দুটো করেছি ট্যাক্সের কারণে বা অন্যান্য কারণে, বাট নতুন এলআইসি আমি আর করতে চাই না। এই কথা কারা বলেন? এই কথা বলেন অনেক ধনী ব্যক্তি। আপনি হ্যান্ডেলিং করবেন কি করে? তার জন্য একটা সুন্দর ছক আপনাদেরকে প্রথমে আমি
তৈরি করে দেখাবো। তো এই জায়গায় আমি প্রথমে একটা সার্কেল বা বৃত্ত আঁকবো। ওকে, সার্কেল এত বড় আঁকলে হবে না, কারণ দুটো আঁকতে হবে আমাকে। সার্কেল, তার বাইরে আরেকটা সার্কেল দরকার, আমি অন্য কালার নেব। এবং এখানেও আমি আরেকটা বৃত্ত আঁকবো, এবং তার বাইরে আমি আরেকটা বৃত্ত আঁকবো। মানে আমি এখানে আঁকছি, আপনিও কাস্টমারের বাড়িতে আঁকবেন, অথবা আগে থাকতে এঁকে রেখে দেবেন চার্ট তৈরি করে। ওকে, এইবার আপনাকে এইখানে লিখতে হবে মিডল ক্লাস, আর এইখানে লিখতে হবে রিচ পার্সন বা HNI। HNI কথাটা আপনি ব্যবহার করতে পারেন, বা রিচ। HNI পুরো কথাটার মানে অনেকেই জানেন, তবু আমি একবার লিখে দিচ্ছি, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, সরি, মানে রিচ, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। ওকে, দ্যাট রিচ পার্সন, সরি, এইখানে তুলতে হবে আমাকে রিচ। ওকে, হয়ে গেল। এইবার আপনি এই যে সার্কেলটা, এই সার্কেলটা আপনি এনার ক্ষেত্রে এই সার্কেলের উপরে লিখবেন যে স্যার এটা ইনকামের সার্কেল, আর এইটা হচ্ছে ওনার এক্সপেন্সেস, সরি, এক্সপেকটেশনের সার্কেল। আর এইবার আমি আপনাদের বলবো কাস্টমারকে এইটুকুই লিখবেন, তারপরে এটা লিখবেন না। দেখুন, এবার কাস্টমারকে বলবেন যে স্যার, মধ্যবিত্ত পরিবারে আপনি যে কথাটা বললেন একেবারে সেটাই সত্য। উনি যদি কিছু নাও বলেন, আপনি বলবেন স্যার, মধ্যবিত্তদের যখন আমরা বীমা করাই, তখন তাদেরকে বীমা কেন করাই বা তারা কেন কেনেন, এটা একবার ভালো করে দেখুন। যে মধ্যবিত্তদের ইনকাম কম হয়, অথচ তার আশা আকাঙ্ক্ষাটা অনেক বেশি, যেমন ছেলে মেয়েকে বড় জায়গায় পড়াবে, হ্যাঁ, নিজে বৃদ্ধ বয়সে আরাম করে থাকবে, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেশি। কিন্তু সেই তুলনায় ইনকাম কম। আশা আকাঙ্ক্ষা যদি বেশি হয়, অথচ এক্সপেকটেশন যদি বেশি থাকে, থাকবে এটা মানুষের, তাহলে তাকে একটা গ্যাপ পূরণ করতে হবে। গ্যাপটা কোনটা স্যার? দেখুন, এইটা হচ্ছে গ্যাপ, এই যে অংশটা গ্যাপ, বা এইটা গ্যাপ বলতে পারেন। এই গ্যাপটা আরো বড় গ্যাপ হয়ে যাবে যদি তিনি মারা যান। বেঁচে থাকলেও গ্যাপ, আবার মারা গেলে আরো বড় গ্যাপ। তাহলে গ্যাপ ইজ দেয়ার ইফ ডায়েট গ্যাপ ইজ হিউজ। এটা কিন্তু আপনি মধ্যবিত্ত ব্যক্তিকেও যখন পলিসি করাবেন, ধনী ব্যক্তির ডান দিকের ছবিটা না এঁকে শুধু বাঁ দিকের ছবিটা দিয়েও মধ্যবিত্তকেও বোঝাতে পারবেন এটা। তাহলে গ্যাপ ইজ দেয়ার ইফ ডায়েট গ্যাপ ইজ হিউজ, তাই না? এখনই গ্যাপ আছে স্যার। তার জন্যই তো অনেকে বলেন, আমাকে ডিয়ার বলে দেবেন, অনেকে বলেন সংসারই ঠিক করে চালাতে পারছি না, EMI দিতে পারছি না, LIC কি করে করবো? স্যার, যত আপনি সঞ্চয় কম করবেন, ততই গ্যাপ কিন্তু বাড়বে। আর যদি মাঝখানে ডেথ হয়ে যায় যিনি উপার্জন করছেন, এই গ্যাপটা অনেক বড় হয়ে যায়। তাই গ্যাপটাকে মেটানোর জন্য স্যার রাস্তা কি? গ্যাপ মেটানোর জন্য দরকার সেভিংস, সঞ্চয় করতে হবে, এবং সেভিংসের সঙ্গে সেই সেভিংসটাকে ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো হয় আর একটু, অর্থাৎ সেভিংসটাকে আরো গ্রোথের জায়গায় রাখতে পারলে ভালো হয়। আর যখন হিউজ গ্যাপ অন ডেথ, যেটাকে আমরা হিউজ গ্যাপ বলছি, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স দরকার। কারণ স্যার, সঞ্চয় করে কখন চলবে না? আপনার গ্যাপ আছে, আপনি বেঁচে আছেন, গ্যাপটা পূরণ করে যাচ্ছেন সঞ্চয়ের দ্বারা, কিন্তু আপনি নেই, হিউজ গ্যাপ,
তখন কিন্তু ইন্স্যুরেন্স দরকার। এটা হলো মধ্যবিত্তের। ওকে স্যার। তো এবার দেখুন, আপনার তো গ্যাপটাই নেই। কেন? দেখুন, আপনার ক্ষেত্রে আপনার এইটা হলো ইনকামের, এই যে নীলটা, আপনার ইনকাম আপনার এক্সপেকটেশনের থেকে বেশি। মানে আপনার সংসার চালানোর জন্য যা দরকার, বা আপনার ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদের জন্য যা দরকার, তার থেকেও ইনকাম বেশি। সেগুলো তো হয়েই গেছে, তারপরে ইনকাম বেশি। তাহলে এক্সপেকটেশন যদি আপনার বেশি থাকে, তাহলে নো গ্যাপ। গ্যাপই যদি না থাকে, তাহলে নো নিড অফ সেভিংস। স্যার, নো নিড অফ সেভিংস যদি থাকে, আপনি যা টাকা আছে তাতে করে নো নিড অফ ইনকাম। স্যার, আপনার ইনকামেরও কিন্তু দরকার নেই আসলে, কারণ অন্যভাবে নেবেন, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। বাট ইউ ডু ইনকাম, আপনি ইনকাম করেন এবং ট্রাই ফর হায়ার ইনকাম। স্যার, এবার আপনাকে আমার প্রশ্ন, যে আপনার যা অবস্থা এখন রয়েছে তাতে করে যদি আপনি ইনকাম করা বন্ধ করেন, আপনি তো বললেন এটাই বাস্তব যে আপনি না থাকলেও চলে যাবে। তো আপনি না থাকলে চলে যাবে মানে আপনি ইনকাম না করলেও চলে যাবে। স্যার, তবুও কেন ইনকাম করছেন জানেন? কারণ আরো একটা বৃত্ত আছে। আপনার, শুধু আপনি না, সবাই করে স্যার, এরপরেও ইনকাম করে। কারণ আরো একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা এর থেকেও বড়। সেই বৃত্তটা হচ্ছে ড্রিম। এই বৃত্তটার নাম হচ্ছে ড্রিম, স্বপ্ন। স্যার, যতদিন আপনার স্বপ্ন আছে জোরালোভাবে, ততদিন কিন্তু আপনার ইনকাম করার ইচ্ছা তাগিদ থাকবে। স্বপ্ন যদি না থাকে, দেখবেন আপনার কাজ করার ইচ্ছাই থাকবে না। তাহলে মধ্যবিত্ত ইন্স্যুরেন্স, সঞ্চয়, ইনভেস্টমেন্ট সব কেন করে জানেন? সব করে এই ইনকামের সঙ্গে এক্সপেকটেশনের গ্যাপ আছে বলে। আপনার কিন্তু ইনকামের সঙ্গে এক্সপেকটেশনের কোনো গ্যাপই নেই। বাট আপনার কেন দরকার? না, আপনারও একটা গ্যাপ আছে। সেটা হচ্ছে ইনকামের সঙ্গে ড্রিমের একটা গ্যাপ আছে। অর্থাৎ আপনার স্বপ্ন অনেক বড়, তার তুলনায় ইনকাম এখনো পর্যন্ত কম আছে। আরো অনেক বেশি ইনকাম করতে চান, সেটা বিভিন্নভাবে আপনি নিজে ইনকাম করে, টাকা খাটিয়ে, ব্যবসা খাটিয়ে অবশ্যই করবেন। স্যার, এবার একটা কথা বলি, যে মধ্যবিত্তের এই ইনকাম আর এক্সপেকটেশনের গ্যাপ পূরণের জন্য তারা কি করছে? ইনকাম করে যাচ্ছে, তার সঙ্গে সেভিংস করছে, ইনভেস্টমেন্ট করছে এবং ইন্স্যুরেন্স করছে। তারাও কিন্তু সব করে। স্যার, আপনিও করবেন, করেনও। কি করেন জানেন? বলে দিই। আপনি সেভিংস করেন, ইনভেস্টমেন্ট করেন, কিন্তু আপনি যেটা করতে চাইছেন না, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। স্যার, ইন্স্যুরেন্সটা অ্যাডিশনাল আপনার কেন করা দরকার, এবার এই প্রশ্নে আসছে। সেটা হচ্ছে সেভিংস এই জন্য করছেন যে আমি ইনকাম করব, তার সঙ্গে টাকাটা বাঁচাবো, তবে তো আরো বেশি স্বপ্ন পূরণ করতে পারবো। ইনভেস্টমেন্ট এই জন্য করছেন যে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তাকে আরো গ্রোথ করব, তার জন্য ইনভেস্টমেন্ট করছে। স্যার, ইন্স্যুরেন্স কেন করা হয় জানেন? আপনার স্বপ্ন আছে বলে আপনি ইনকাম করছেন, তাহলে ইন্স্যুরেন্স করছেন এই জন্য। ইনকাম যে যে কারণে আপনি করছেন এখনো, সেই সেই কারণেই কিন্তু ইন্স্যুরেন্স করা দরকার। কি, আপনাকে ক্লিয়ার করছি স্যার। দেখুন, এই সেভিংস কখন সম্ভব? আপনি থাকলে। ইনভেস্টমেন্ট কখন সম্ভব? আপনার, আপনার টাকা থাকলে, আপনার আছে। ইনকাম করছেন, তাই সেভিংসটা আপনি রেগুলার চালাতে পারছেন। ইনকাম করছেন, তাই আপনি ইনভেস্টমেন্টটা বারবার, মানে বছরের পর বছর বাড়াতে পারছেন। কিন্তু যখনই কোনো কারণে আপনি যদি না থাকেন, ঈশ্বর না করুন, তখন সেভিংস আর বাড়বে না, ইনভেস্টমেন্ট নতুন নতুন হবে না। অথচ এইগুলো দিয়েই আপনার ভবিষ্যতে আপনার পরিবারের অ্যাসেট জেনারেট হবে। আপনার ভবিষ্যতের ড্রিম, যেগুলো আপনি বড় বড় ড্রিম দেখেছেন, সেগুলো ফিল আপ হবে আপনার জেনারেশন এবং পরের জেনারেশনের জন্য। তাই আপনি আছেন তাই সেভিংস বাড়ছে, আপনি আছেন তাই ইনভেস্টমেন্ট বাড়ছে। আপনি না থাকলে তখন এই সেভিংস ইনভেস্টমেন্ট বাড়বে না, অ্যাসেট কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। এবং অনেক সময় এরপর থেকে যেহেতু শুধুই খরচ, ইনকামের সোর্সটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ধীরে ধীরে অ্যাসেট এবং
সম্পত্তিগুলো আস্তে আস্তে একটু কমবে। স্যার, এই জায়গায় ইন্স্যুরেন্স কেন বুদ্ধিমান এই চেনাই ব্যক্তিরা করেন জানেন, আপনাদের মতো ব্যক্তি? কারণ আপনার ইনকাম বন্ধ হয়ে গেল, আপনি কোনো কারণে থাকলেন না, ইন্স্যুরেন্স সেই গ্যাপটা পূরণ করে দেয় যেটা আপনার ফিউচার ইনকাম হতে পারত। স্যার, একবার ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার ফিউচার ইনকাম কত হতে পারত। 10 ইয়ার্সে আপনার ফিউচার ইনকাম কমপক্ষে হতে পারত কয়েক কোটি টাকা, ক্রোড়স অফ রুপিস। কিন্তু এই 10 ইয়ার্স যদি আপনি না ইনকাম করেন, মানে ধরুন নেই আপনি, তাহলে এই ক্রোড়স অফ রুপিস কিন্তু আপনার ফ্যামিলি বঞ্চিত হচ্ছে। শুধু আপনার ফ্যামিলি না, আপনার ব্যবসা, আপনার সমস্ত জায়গায় এই টাকাটা ইনভেস্ট হতো, আপনার ব্যবসা আরো বাড়তো, আপনার নেক্সট জেনারেশনের স্বপ্ন পূরণ হতো। এটা কিন্তু বঞ্চিত হচ্ছে। বুদ্ধিমান এইচএনআই স্যার কি করে, একটা ক্রোড়স রুপিসের তারা ইন্স্যুরেন্স করিয়ে রাখে। কেন? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, কেন? আমার যদি আজকের পর কাল আমি না থাকি, তাহলে আমার ফ্যামিলি ওই কোটি টাকা, কয়েক কোটি টাকাও পেয়ে যেতে পারে, এলআইসি থেকে পাবেই, কারণ আমার চুক্তি। এবার যদি বলে আমি না, যদি বা আমি যদি মারা না যাই, আমি যদি থাকি, তাহলেও তো স্যার এটা এন্ডাওমেন্ট টাইপ পলিসি হলে সেভিংস তো হচ্ছে, সেভিংস হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, মাঝখানে একটা প্রোটেকশন ছিল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা যদি শুধু মৃত্যুর সঙ্গে যুক্ত হয়, তাহলে সেভিংস ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে। এবার আপনি বলতে পারেন যে এলআইসির সেভিংস ইনভেস্টমেন্টে যা গ্রোথ, আমি অন্য জায়গায় অনেক বেশি গ্রোথ পাবো। স্যার, অন্য জায়গায় অনেক বেশি গ্রোথ অবশ্যই পেতে পারেন, কিন্তু স্যার এলআইসির কতগুলো ইউনিক দিক আছে। এলআইসিতে এই গ্রোথ ছাড়াও, গ্রোথটা হয়তো একটু কম পেলেন কোনো কারণে, কিন্তু তবুও কেন বুদ্ধিমান এই চ্যানেলরা করেন? তার কারণ এলআইসিতে 3 ধরনের ইন্স্যুরেন্স বা সুরক্ষা পাচ্ছেন। আমরা শুধু ডেথের কথাই ভাবি যে রোগ হবে, মৃত্যু হবে। স্যার, অ্যাক্সিডেন্টেও মৃত্যু হয়, আর মৃত্যু না হলেও ডিসেবিলিটি হয়। স্যার, ডিসেবিলিটিতে 1 কোটি টাকা পর্যন্ত করা যায়, এর বেশি করা যায় না। ডিসেবিলিটিতে আপনি 1 কোটি টাকা পর্যন্ত সুরক্ষা রাখতে পারেন। যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্টে ডিসেবল হয়ে গেল, তখন কিন্তু সে এই ডিসেবিলিটি ইন্স্যুরেন্স থেকে 1 কোটি টাকা পাবে, ধাপে ধাপে পাবে। এবং সবচেয়ে বড় কথা, এর পরবর্তী যে প্রিমিয়াম, সেটাও কিন্তু তাকে আর দিতে হবে না। আর এই 1 কোটি টাকা সে 10 বছর ধরে মান্থলি সিস্টেমে পাবে। আর যেহেতু এরপরে প্রিমিয়াম দিতে হলো না, সেই স্কিমটা কিন্তু পুরো অটোমেটিক চালু থাকলো, এবং অ্যাট দ্য ম্যাচুরিটি তার যত কোটি টাকা পাওয়ার কথা তত কোটি টাকা পাবে। অর্থাৎ ডিসেবিলিটি একটা ইন্স্যুরেন্স, ডেথ, নর্মাল ডেথ, অ্যাক্সিডেন্ট, 3টে কভার হচ্ছে। স্যার, এছাড়া সিকিউরিটি অফ মানি, টাকার সুরক্ষা এলআইসির মতো কোথাও পাবেন না। ট্যাক্স বেনিফিট যতটুকু পাবেন, যদি আপনি 5 লাখের নিচে প্রিমিয়াম করেন, তাহলে পুরোটাই ট্যাক্স বেনিফিট পাবেন, ট্যাক্স ফ্রি ইনকাম পাবেন আর কি। আর যদি 5 লাখের ওপরে যায়, তাহলে আপনি যেটা 5 লাখের পর্যন্ত প্রিমিয়াম দিলেন, ওই অংশটার আপনি ট্যাক্স বেনিফিট পেলেন। যেটা 5 লাখের ওপরে চলে গেল, সেটা পেলেন না, বাট আপনি একটা পার্ট পেলেন, এবং গভর্নমেন্ট সিকিউরিটি পেলেন, সিকিউরিটি পেলেন। আর স্যার, এখানে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে গ্যারেন্টি পেলেন, যে আপনার টাকাটা বিরাট যদি নাও বাড়ে, আপনার ব্যবসার মতো অত হয়তো বাড়বে না, আপনি যদি শেয়ার মার্কেটে খাটান হয়তো অত বাড়বে না, আপনি যদি মিউচুয়াল ফান্ডে রাখেন হয়তো অত বাড়বে না এলআইসিতে, কিন্তু স্যার একটা গ্যারেন্টি আপনি পাচ্ছেন, যেটা বাড়বেই বাড়বে। এবং কত বাড়বে সেটা এখন থেকে অনুমান করা যায়। আর দু একটা এমন স্কিম আছে যেগুলোতে গ্যারেন্টেড কত টাকা পাবেন আমরা বলে দিতে পারবো। যেমন ধরুন, আপনি যদি জীবন উৎসব পলিসি, আপনি যদি সেকেন্ড অপশানে নেন, যেখানে একটা রেগুলার ইনকাম দেবে আপনাকে, কিন্তু ইনকামটা আপনি নেবেন না, আপনি ইনকামটা এলআইসিতেই রেখে দিলেন, এবং সেটা একটা সময় পরে গিয়ে কয়েক কোটি টাকায় দাঁড়াবে। এমনকি একটা 10 লাখের পলিসি কয়েক কোটি টাকা দাঁড়ায়, আর 1 কোটি টাকার পলিসি তো আপনার প্রায় 40-50 কোটি টাকা গিয়ে দাঁড়াবে আপনার বয়সটা তখন, যখন 80-90-এর কাছাকাছি পৌঁছে যাবে। আর এই পলিসির সবকিছু গ্যারেন্টেড স্যার। এরকম গ্যারেন্টি যুক্ত পলিসি বলুন বা বোনাস যুক্ত পলিসি বলুন, আপনার অবশ্যই দরকার এবং প্রয়োজন। কারণ স্যার, সেভিংস, ইনভেস্টমেন্ট সবই এলআইসিতে হয়, তার সঙ্গে ইন্স্যুরেন্স হয়। আর তার সঙ্গে এখানে যেটা দরকার নেই, নো নো ব্রেন অ্যাক্টিভিটি। স্যার, এখানে কিন্তু কোনো ব্রেন ব্রেন খাটাতে হবে না। নো নো
টেনশন, স্যার এখানে কিন্তু কোনো টেনশন করতে হবে না, আপনি যেখানেই টাকা কাটাবেন টেনশন করতে হবে? এখানে কিন্তু নো লস, কোনো লস নেই স্যার। এখানে ব্রেন কাটাতে হবে না, টেনশন করতে হবে না, নো লেবার। এখানে কিন্তু আপনাকে কোথাও ছুটোছুটিও করতে হবে না। আপনি কিন্তু টাকাটা এক জায়গায় বসে একটা নিয়মিতভাবে, এবং সবচেয়ে বড় কথা ফ্রি সার্ভিস। আপনি এখানে বাড়ি বসে ফ্রি সার্ভিস পাবেন, এবং সেটা কোয়ালিটি ওয়ান। কারণ এখানে আমি এজেন্ট আপনাকে সারা বছর ধরে সার্ভিস দেব, এবং শুধু সার্ভিস নয়, অ্যান্ড রিমাইন্ডার দেব। স্যার অনেক জিনিস দেখবেন ভুলে যাওয়ার জন্য আপনার লস হয়ে যায়, কিন্তু এলআইসিতে সব জায়গায় আপনি রিমাইন্ডার পাবেন। প্রিমিয়ামটা দিচ্ছেন কি না, রিমাইন্ডার পাবেন, আমি ব্যক্তিগতভাবে আপনাকে দেব এবং আপনার থেকে নিয়ে যাব। আপনার ক্লেমের সময়, আপনার যা দরকার হবে লোন থেকে এভরি রিমাইন্ডার পাবেন স্যার, এটা ফ্রি সার্ভিস পাবেন। তাই এইটাই তো কারণ, যে কারণে আপনার মতো ধনী এবং আপনার থেকেও বেশি ধনী ব্যক্তিরা লাখ লাখ টাকা প্রিমিয়াম দিয়ে এলআইসি কেন করে? কারণ এলআইসি একটা অন্য ধরনের অ্যাসেট ক্লাস। স্যার এই সেভিংস হিসাবে এলআইসি বেস্ট, ইনভেস্টমেন্ট হিসাবেও এলআইসি বেস্ট, প্রিন্সিপাল এই নীতির দিক থেকে। খালি যদি আপনি বলেন ইনভেস্টমেন্টের গ্রোথের কথা, স্যার আপনি যেখানে বেশি রিস্ক নেবেন সেখানে বেশি গ্রোথ হবে। রিস্ক নেওয়া মানে কি? আপনি গ্রোথের রিস্কও নিচ্ছেন, আপনি লসের রিস্কও নিচ্ছেন, কিন্তু এখানে কিন্তু কোনো লস নেই। আর সবচেয়ে বড় কথা, আপনার স্বপ্ন যদি আপনার ছেলে মেয়ের জন্যও থাকে, ধরুন আপনার মৃত্যুর কথা বাদ দিন, আপনি চান যে আমার ছেলেকে তার 28 বছর বয়সে বা 30 বছর বয়সে আমি একটা কয়েক কোটি টাকার একটা অ্যাসেট দেব, তো ওয়াই নট? সেটা আপনি কেন এলআইসি থেকে একটা তৈরি করে দেবেন না? কারণ এটা তো সিকিউরড অ্যাসেট। আপনি থাকলেও দিতে পারবেন, আপনি না থাকলেও দিতে পারবেন। আমাদের জীবন লক্ষ্য পলিসি আছে, থাকা না থাকা দুক্ষেত্রে দিতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম লসের চান্স নেই, এখানে ট্যাক্স ফ্রি রিটার্ন, এত কিছু সুবিধা স্যার। এছাড়াও স্যার এস্টেট প্ল্যানিং, এছাড়া এস্টেট প্ল্যানিং, স্টেট এস্টেট প্ল্যানিং, লিগাসি, বিজনেস কন্টিনিউয়েশন, এই সমস্ত কারণে ধনী ব্যক্তিরা ইন্স্যুরেন্স করে। এইগুলো স্যার সময় পেলে আমি আপনাকে অবশ্যই বোঝাবো, স্টেট প্ল্যানিং এর জন্য কেন করে, কি জিনিসটা, লিগাসির জন্য কেন করে, বিজনেস কন্টিনিউয়েশনের জন্য কেন করে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সর্বদা এলআইসি থেকে যে টাকাটা বেরোবে সেটা হচ্ছে হোয়াইট মানি, এবং ধনী ব্যক্তিদের হোয়াইট মানির প্রয়োজনটা অনেক বেশি হয়ে যায়। কারণ স্যার আপনি এখন যা ইনকাম হচ্ছে আরো হিউজ ইনকাম করবেন, সব টাকা সব সময় ট্যাক্স ফাইলে দেখানো সম্ভব হয় না। আর যেটাই ট্যাক্স ফাইলে দেখাবেন না সেটাই কিন্তু হোয়াইট মানি তৈরি করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু এলআইসিতে আপনি যত টাকা ইনভেস্ট করতে পারবেন, যতটা এলআইসি গ্রহণ করবে, সবটা যখন বেরোবে সবটাই হোয়াইট মানি এবং ট্যাক্স ফ্রি হয়ে যাবে অনেকটা পরিমাণ। এছাড়া স্যার আরেকটা জিনিসের কারণেও কিন্তু ধনী ব্যক্তিরা এলআইসি করে, সেটা হচ্ছে ক্রেডিটার্স ফ্রি। এর মানে কি স্যার? ধনী ব্যক্তিদের অনেক সময় বিজনেসের কারণে অনেক লোন টোন থাকে, অনেক সময় বিজনেসের আপ ডাউনের সময় অনেক সময় লোন দিতে দেরি হয়, মানে লোনটা শোধ করতে দেরি বা ডিফল্টার হয়ে যেতে পারে, বা হয়তো লিগাল কোনো কন্ট্যাক্ট ছিল কোনো পার্টনারের সাথে বা কোনো কাস্টমারের সাথে বা অন্য কোনো বিজনেসের সাথে, কোনো কারণে ফাইন্যান্সিয়াল লিটিগেশনে কোনো ধনী ব্যক্তি জড়িয়ে গেলেন। তখন কি হয়, তার সমস্ত সম্পত্তি, তার ব্যাংক ব্যালেন্স সব কিছু কিন্তু কোর্টের আওতায় চলে যায়, এবং সেগুলো তখন ফ্রিজ হয়ে যায়। স্যার দুটো টাকা কখনোই ফ্রিজ হয় না, একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যাদের থাকে, আর একটা হলো এলআইসি যাদের থাকে। এই এলআইসি আর পিএফ এর টাকা কখনোই ফ্রিজ হয় না। আর তার জন্য আপনাদের মতো ধনী ব্যক্তিরা অনেক সময় এলআইসি পলিসি করাবার সময় একটা নিয়ম আছে, MWP অ্যাক্ট, এই অ্যাক্টের দ্বারা পলিসিটা করে, মানে পলিসি করে একটা ফর্ম ফিল আপ করতে হয়, পলিসি করার সঙ্গে সেই তাতে করি কি হয়, এই অ্যাসেটটা কিন্তু আর আপনার থাকলো না, আপনার অ্যাসেটটা আপনার ওয়াইফ এবং আপনার ছেলে মেয়েদের জন্য হয়ে গেল। প্রিমিয়াম আপনি দিলেন, ডেথ ক্লেম আপনার নামেই হবে, এভরিথিং ম্যাচুরিটিও আপনার হবে, কিন্তু তবুও সম্পত্তিটা আপনার ওয়াইফ এবং ছেলে মেয়েদের বেনিফিসিয়ারির জন্য হলো। তখন সম্পূর্ণভাবে উত্তরাধিকারীর ঝামেলা হলেও এই টাকা কোনো উত্তরাধিকারী এলোমেলোভাবে নিতে পারবে না, পাবে শুধু আপনার ওয়াইফ এবং আপনারই সন্তানরা, আর কেউ নিতে পারবে না। আপনার কোনো ব্যাংক লিটিগেশন, কোনো মানে লিগাল কেস হয়ে গেল, সেক্ষেত্রেও এই টাকাটা সম্পূর্ণ সুরক্ষিত। স্যার এতগুলো কারণের পর তবেই কিন্তু আজকে অনেক মানুষ, অনেক মানে কাস্টমার, তারা কিন্তু ইন্স্যুরেন্স, মানে বড় কাস্টমার আপনাদের মতো, তারা কিন্তু ইন্স্যুরেন্সটাকে বেছে নেয়। আমি বলছি না যে স্যার আপনি সব টাকা ইন্স্যুরেন্সে রাখুন,
কিন্তু এইটুকু বলবো যে আপনার প্রয়োজন মতো আপনাকে প্রতি বছর নতুন নতুন ইন্স্যুরেন্স কিন্তু করতে হবে। সেটা আপনার সারা জীবনের মানি ব্যাক পলিসি, অর্থাৎ উমাং বা নিতে উৎসব নিতে পারেন, ছেলে মেয়েদের কথা ভাবলে লক্ষ্য নিতে পারেন, আপনার নিজের জন্য ভাবলে অন্য যে কোনো পলিসি, আমাদের জীবন আনন্দ সারা জীবনের আপনার সুরক্ষা কবচ প্লাস টাকা দুবার রিটার্ন আসে, একবার নর্মাল রিটার্ন ম্যাচুরিটি, আর কোনো না কোনো সময় তো মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে, সে ৯০-৯৫ বয়স যখনই যাক, তখন আবার তার ফ্যামিলিকে একটা বড় জিনিস দিয়ে গেল। এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই যে বিজনেস অ্যামোর্টাইজেশন, এস্টেট প্ল্যানিং, লিগাসি প্ল্যানিং, এগুলো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, আমরা নেক্সট ক্লাসে এগুলো বলবো, কিন্তু এগুলো আরেকটু হাই, হ্যাঁ বলবো। তাতে করে এইটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের অবজেকশন হ্যান্ডেলিং এর জন্য এটা হলো। যদি ওটা থাকে আপনারা লিখবেন, আমি অবশ্যই নেক্সট দিনে ওটা নিয়ে বলবো। বাট আপাতভাবে এইটুকু হলে আপনি মোটামুটি যারা একটু আপাত ধনী এবং ধনী, তাদেরকে আপনি অবশ্যই হ্যান্ডেলিং করতে পারবেন। এবার চলুন আমি পরের আরেকটা অবজেকশনে চলে যাই, কারণ এই অবজেকশনটা একটু বড় বড় ছিল। এর পরের অবজেকশনে চলে যাই। দেখুন এর পরের যেটা, সেটা হচ্ছে যে আমি টাকা উপভোগ করতে পারি, আমি যা ইনকাম করি আমি নিজেই উপভোগ করব, আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলি মানে আমার ওয়াইফ এটা ভোগ করবে। এইটা আমার কাছে অত, আমার আমার ওই জন্য এলআইসি খুব একটা ভালো লাগে। দেখুন এই কথাটা যে বলছে, সেই ব্যক্তিটা আসলে হয় সে সত্য বলছে, না হয় মিথ্যা বলছে। সত্য কেন হতে পারে? সত্য এই জন্য হতে পারে যে এমন অনেক মানুষ থাকে, আপনি সবাইকে একরকম ভাববেন না, অনেক মানুষ থাকে না যারা ওয়াইফকে নিয়ে অত ভাবে না, এমনকি সন্তানদের নিয়েও ভাবে না, কারণ ভাবে সন্তান যে যা নিজের মতো ঠিক হয়ে যাবে। আমি ইনকাম করছি, আমি খরচ করব, আমি টাকা ইনভেস্ট করব, টাকা বাড়াবো, আমি আমার ফুর্তি করব, আমার মৃত্যুর পর অত ভাববো না। সে ঈশ্বর জন্ম দিয়েছে, ঈশ্বর ওদের ঠিক দেখবে, ওরাও আস্তে আস্তে ঠিক করে নেবে। কিছু মানুষ এটা বলে, তবে মনে রাখবেন যারা এই কথাটা বলে না, তাদের 90% কিন্তু মিথ্যা বলছে। মিথ্যা বলছে, আপনাকে ভাগানোর জন্য বলছে, আপনাকে অবজেকশন দেওয়ার জন্য বলছে। তবুও কথাটা যেহেতু উনি বলেছেন, আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। উত্তর কি দেবেন? আপনি কিন্তু এরকম উত্তর দেবেন না যে স্যার এটা বললে হয়, আপনার ওয়াইফ আপনার উপর নির্ভরশীল, আপনার ছেলে মেয়ে আপনার উপর নির্ভরশীল, তো আপনি যদি ভাবেন আমার মৃত্যুর পর কি হবে দেখা যাবে, সে ওটা নিয়ে আমার ভাবার দরকার নেই, এটা তো স্যার ঠিক না, এরম বলবেন না, একদম বলবেন না এরকম। লাভ হবে না কিছু। আপনি কি বলবেন? ইয়েস স্যার, একদম। দেখুন নিজে ইনকাম করছি, নিজে খরচ করব, তার জন্য অবশ্যই আমরা এমন জায়গায় রাখবো যেটা যখন যখন তখন তোলা যায়, আমার মৃত্যুর পর বিরাট টাকা পাবো আর আমি নিজে ভোগ করতে পারবো না, এটা কি করে হয়? একদম কারেক্ট কথা স্যার। স্যার একবার চিন্তা করুন তো, টাকা যেমন একটা সম্পদ, সময়, স্বাস্থ্য এগুলোও তো সম্পদ, তাই না? টাকার মতোই সম্পদ। আচ্ছা বলুন তো, সারা দিনে আপনি যে সময়টা দেন, তার মধ্যে সবটাই কি আপনি আপনার জন্য দেন? সে বলুন না আমি ব্যবসার জন্য দিয়ে দিই। আচ্ছা বলুন ব্যবসাতে যে দেন, সেই ব্যবসার যে ইনকাম বা প্রফিট, সেটা কি শুধু আপনার জন্যই করেন? নিশ্চয়ই নয়। আপনি ব্যবসা করছেন কেন জানেন? এত পরিশ্রম করছেন কেন জানেন? সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, স্বাস্থ্য দিচ্ছেন কেন জানেন? কারণ আপনি অনেককে ভালোবাসেন। আপনার পরিবারের মানুষকে, ছেলে, মেয়ে, আপনার স্ত্রী প্রত্যেকেই ভালোবাসেন। আমরা যদি আমাদের জন্য শুধু ইনকাম করতাম, তাহলে কিন্তু আমাদের এত পরিশ্রম করতে হতো না। আমরা শুধু আমাদের জন্য ইনকাম করি না, আরো কয়েকজন মানুষের জন্য ইনকাম করি। কাদের জন্য? যারা আমাদেরকে ভালোবাসে, যারা সন্ধেবেলায় আমরা বাড়ি ফিরতে দেরি করলে চিন্তা করে, আমরা বাড়ি ফিরলে তারা অপেক্ষা করে থাকে। আর যাদের সুখ সম্পদ, সম্পদ, সুখ আহ্লাদ শখ ভবিষ্যৎ স্বপ্ন সব আপনার হাতে। তাই স্যার, আপনার বর্তমানেও যেমন আপনি তাদের জন্য করে যাচ্ছেন, আপনার অবর্তমানেও যাতে করে তাদের জন্য সবকিছু বজায় থাকে, এই জন্যই কিন্তু ইন্স্যুরেন্স। তাই আমরা যদি শুধুই ভোগবাদী হতাম, শুধুই নিজের স্বার্থপর হতাম, তাহলে আমরা ভারতীয় হতাম না, বাঙালিও হতাম না। হ্যাঁ, বিদেশে কিছু কিছু জায়গায় এরকম পাবেন, অত ভাবে না, কিন্তু আমাদের এখানে পরিবার আমরা অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। শুধু তাই নয় স্যার, আরো একজন মানুষের জন্য আমরা ইনকাম করছি, সেটা হচ্ছে আমারই বৃদ্ধ বয়সের, আমি যখন বৃদ্ধ হব সেটাও আর একটা মানুষ। সেই মানুষটার ইনকাম থাকবে না, হয়তো ইনকাম করার ইচ্ছা থাকবে না,
ইনকাম করার সোর্স থাকবে না, ইনকাম করার বয়স থাকবে না, ইনকাম করার সামর্থ্য থাকবে না, তখনকার ইনকামের সোর্স সেটাও কিন্তু আমাদের করে রাখা উচিত। তার জন্য আমাদের ইনকাম গ্যারেন্টি প্ল্যান আছে স্যার। আমাদের বর্তমানে অবর্তমানে এলআইসি আছে। এলআইসি প্রত্যেক মানুষের, প্রত্যেক পরিবারের দরকার এবং যথেষ্ট দরকার, প্রতিটা কারণে দরকার। স্যার আপনি যদি বলেন যে আপনি আপনার পরে কি হবে, তাহলে আপনার নিজের জন্য করুন। ধরুন আপনি বৌদির কথা ভাবছেন না, ছেলের কথা ভাবছেন না, বা ভাবছেন আমাকে বলছেন না, আপনার নিজের সেকেন্ড লাইফটাকে সুখী করার জন্য করুন। এমন একটা সময় যখন আপনার কিন্তু রেগুলার ইনকাম লাগবে। কেন? কারণ তখন বয়স বেড়ে যাবে। বয়স বেড়ে গেলে কেন বেশি ইনকাম লাগে আপনি জানেন। মেডিকেল খরচ, অ্যাসিস্ট্যান্স খরচ, নিজে সব পারা যায় না। আর তখন আরেকটু আরাম দরকার হবে। অথচ ইনকাম কমে যেতে পারে, জিরো হয়ে যেতে পারে। সেই বয়সের কথা ভাবুন। সো ইট ইজ দ্য অবজেকশন হ্যান্ডেলিং অফ দিস থিং। এরপরে আমি যেটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে যে এলআইসির টাকা মাঝখানে তোলা যায় না। লোন টোন ইত্যাদি নিয়ে যখন কেউ বলে যে আমরা একটু আগে বললাম না যে অনেকে আমরা যখন বলি লোন পাওয়া যায়, তখন বলে যে না না না, ও লোন কত টাকা পাওয়া যায়। তখন তাকে আপনি একটা জিনিস বলবেন, স্যার কথাটা ঠিক বলেছেন, অন্য জায়গায় আপনি প্রায় 100% টাকা তুলে নিতে পারবেন, বা আপনি যদি সেখান থেকে লোন নিয়েও তোলেন 90% তুলতে পারবেন। এলআইসিতে কিন্তু এতটা হয় না। তবে স্যার দু তিনটে গুড নিউজ দিয়ে দিই। সেটা হচ্ছে প্রথম কথা, যে আগে যেমন পলিসিতে অনেক আগে ছিল 3 বছরের আগে টাকা তোলাই যেত না, তারপরে হলো 2 বছর, এই বছর থেকে মানে অক্টোবর মাস থেকে হয়েছে স্যার নতুন পলিসিতে, যেটা নতুন করবেন, পুরাতনে হবে না, আপনি 1 বছর পর থেকেই টাকা তুলতে পারবেন। কিভাবে? মেনলি লোন, আর যদি পুরো তুলে নেন সারেন্ডার। এবং সবচেয়ে বড় কথা, আগেকার যে লোন ভ্যালু ছিল বা সারেন্ডার ভ্যালু, তার থেকে এখন পরিমাণ অনেক বাড়ানো হয়েছে, নিয়ম পাল্টে গেছে। তবুও কখনোই এটা 90% অফ ইওর জমা টাকা এক্ষুনি এক্ষুনি পাবেন না। হ্যাঁ, পাওয়া যায় কয়েক বছর পর। বাট প্রশ্ন লিকুইডিটির। আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে আমি টাকাটা লিকুইড রাখতে পারছি কিনা। দেখুন স্যার, আপনি ধরুন আপনি টাকা ইনকাম করে আনলেন, ইনকাম করে নিয়ে এসে আপনি আলমারিতে রেখে দিলেন চোখের সামনে কাছে। আবার কিছু টাকা আপনি কিন্তু একটা মাটির ভাঁড়ে, আগেকার নিয়ম ছিল এখন করে না অনেকে, কিন্তু ধরুন আপনি করছেন, একটা মাটির বড় ভাঁড়ে কিছু টাকা ঢুকিয়ে দিলেন। যে ভাঁড়টাই কিন্তু আর বের করা যাবে না, না ভাঙলে। খুব বিপদ হলে তবে ভাঙবেন, নাহলে ভাঙা যাবে না। কিন্তু আলমারিতে যে টাকাটা রাখলেন, এটা কিন্তু দরকার হলে আপনি বের করে নেবেন। স্যার একটা হলো লিকুইড, আর একটা কিন্তু ফেঁসে গেল টাকাটা। আচ্ছা, দুটোরই প্রয়োজন আছে কি নেই আপনি বলুন? দুটোরই প্রয়োজন আছে। যদি সবটাই আলমারিতে রাখতেন, তাহলে সবটাই হয়তো শেষ হয়ে যেত। কিছু টাকা ওইভাবে রেখেছেন বলে শেষ হলো। তাহলে যখন আমরা কোনো জায়গায় টাকাকে ফাঁসিয়ে দিই, ফাঁসিয়ে দেওয়ার দুরকম মানে হয়। এক হচ্ছে ফাঁসিয়ে দিয়ে যখন তুলবো তখন লস হয়ে যাবে, আর একটা যেটা ব্যবসায় অনেকে করে, অনেকে শেয়ার মার্কেটে ফাঁসায়। কিন্তু স্যার যখন আপনি বোকা ভাঁড়ে ফাঁসাচ্ছেন না, তখন, ধন্যবাদ সঞ্জয়বাবু, তখন কিন্তু টাকাটা কিন্তু ফাঁসছে না। যদি নাও বাড়ে না, অন্তত মেন টাকাটা থাকছে। এলআইসিতে কিন্তু বাড়ে স্যার। এলআইসি দ্বিতীয় কোয়ালিটির। জীবনে তো আমরা যা ইনকাম করি তাই খরচ অনেক সময় করে ফেলি। অনেক মানুষকে দেখবেন অনেক ইনকাম করেছে, রাখতে পারে। আমাদের অনেক দুর্বলতাও থাকে। আর সবচেয়ে বড় কথা, ইয়াং বয়স থেকে রোজগার করে 50-55 বছর বয়সে এত বড় বড় ধাক্কা চলে আসে। কিসের ধাক্কা? ছেলে মেয়ের পড়াশোনার ধাক্কা, আগে থেকে পলিসি করা নেই, ছেলে মেয়ের বিয়ের ধাক্কা, চাকরি পায়নি তাকে একটা ব্যবসা করে দেওয়ার ধাক্কা, হঠাৎ একটা শারীরিক কারণে অনেক টাকা বেরিয়ে গেল তার ধাক্কা, অনেক কারণ। দেখা যায় ধাক্কাগুলো সামলাতে গিয়ে শেষকালে এমটি নেস্ট বলে আমাদের জীবনে একটা পর্যায়ে আসে। এমটি নেস্ট মানে, এমটি মানে ফাঁকা, নেস্ট মানে পাখির বাসা। অর্থাৎ সব টাকা ছিল বেরিয়ে গেল, তারপরেও কিন্তু 30 বছর বাঁচবো অথচ টাকা নেই সেরকম ভাবে। এমন টাকা আছে যার সুদ পাবো হয়তো মাসে আমি মাত্র 5,000 টাকা কি 10,000, চলবে না স্যার। তাই এমন জায়গাতেও টাকা রাখা দরকার যেখানে চাইলে তোলা যায় না। স্যার বাস্তব কথা কি জানেন, আমরা অনেকে মনে করি টাকা সেখানেই রাখা ভালো যেখানে যখন তখন তোলা যায়। কিন্তু আসল কথা কি জানেন, টাকার একটা বড় অংশ সেখানে রাখা ভালো যেখান থেকে যখন তখন তোলা যায় না। কেন?
তার কারণ দুরকম ভাবে সেভিংস করে মানুষ। একটা হচ্ছে সেভিংস ফর দ্য সেক অফ এক্সপেন্সেস, কথাটা নোট রাখুন। সেভিংস ফর দ্য সেক অফ এক্সপেন্সেস, খরচের জন্য সঞ্চয় করছে অনেক মানুষ, আর অনেক মানুষ সঞ্চয়ের জন্য সঞ্চয় করছে। তো কোন মানুষটা ভবিষ্যতে সুখী হবে বলুন তো? যে মানুষটা খরচ করবো বলে সঞ্চয় করছে, 1 বছর পরে বেড়াতে যাব, আমি হিউজ টাকা সঞ্চয় করছি, তুলে নিয়ে বেড়াতে যাব। আমি পুজোর সময় 1 লাখ টাকা খরচ করবো বলে সঞ্চয় করছি, আমার পুজোর সময় ভালো লাগবে, কিন্তু আসলে আমাকে ধনী করছে না। তাই আপনি ব্যাংকে এফডি, আরডি, মিউচুয়াল ফান্ডেও যে টাকা রাখছেন না, আসলে খরচের জন্য আপনি সঞ্চয় করছেন, গ্রোথের জন্য কিন্তু আসলে খরচের জন্য। কিন্তু এলআইসিতে যখন টাকা রাখছেন না স্যার, তখন কিন্তু সঞ্চয়ের জন্যই সঞ্চয় করছেন। এই সঞ্চয়টা কার জন্য করছেন জানেন? শুধু আপনার জন্য না, আপনার বৃদ্ধ রূপের জন্য, আপনার ওয়াইফের বৃদ্ধ রূপের জন্য, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই স্যার এখানে টাকা কিন্তু খরচ করার জন্য যদি রাখতে হয়, সঞ্চয়, এলআইসি করবেন না স্যার, কাইন্ডলি। আর যদি সঞ্চয়ের জন্য রাখতে হয়, তাহলে এলআইসি করবেন, যেখানে টাকা সহজে তোলা যায় না, তাই না? যাদের সুগার হয়, তাদের যদি হাতের কাছে মিষ্টি রাখা হয়, তারা খেয়ে নেবে। তাদের কিন্তু লক অ্যান্ড কিতে রাখতে হয়, মাঝে মাঝে দিতে হয় প্রয়োজনে। এরপর যদি আপনাকে কেউ বলে, আচ্ছা মিউচুয়াল ফান্ড আজকে সম্ভবত হবে না, আমি পরের দিন মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট বলবো, খালি মিউচুয়াল ফান্ডের বেসিক দু একটা কথা আজকে বলে দেবো, কিন্তু বোনাসের যে জায়গাটা, ওইটা আমার সেদিন দেখিয়েছিলাম, আজকে আর একটা পার্ট জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছে, কাজে লাগবে। আশা রাখি আপনাদের প্রত্যেকের ভালো লাগছে প্রোগ্রামটা, অনেক কিছু শেখার আছে। ভালো করে যদি শিখতে চান না, আপনাদের বলবো একটু বড় বড় কোর্সগুলো করুন, মেনলি এমডিআরটি কোর্স করুন, তাহলে কিন্তু জীবনে এমন কিছু শিখবেন যেগুলো কিন্তু আমার এখানে কোর্স 5 বছর ধরে এমডিআরটি কোর্স করছে এমন এজেন্ট বন্ধু রয়েছেন। কেন জানেন? শিক্ষার কোনো শেষ নাই, আর প্রতিটা শিক্ষায় আপনি লাভবান হবেন, এটা মাথায় রাখবেন। তো এখান থেকে আমি আরেকবার আমাকে বোর্ডে ঢুকতে হবে, জাস্ট 1 মিনিট। বোর্ডে ঢুকতে ঢুকতে আমি ততক্ষণ আপনাদের একটা জিনিস বলে দিই, বোনাস আর সুদের মধ্যে পার্থক্য মৌখিকভাবে বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে জাস্ট লিখে দেখাবো। খুলছে না, বুঝতে পারছি, জাস্ট 1 মিনিট। জাস্ট 1 মিনিট। আমি এটাকে অ্যাকচুয়ালি আপনাদেরকে দিতে চাইছি, ওই ছবিটা, ওই জন্য একটু সময় গেল। তো চলুন, এরপরে আমি ওই বোর্ডটা আরেকবার খুলছি, করে এটা মুছে দিচ্ছি। ডিলিট, ক্লিয়ার মাই ড্রয়িংস। ওকে, এবার বোনাস আর সুদ, জাস্ট আমি পয়েন্ট টু পয়েন্ট লিখে দিচ্ছি, একটু বাড়াতে হবে ফন্টটা। বোনাস, বোনাসের ব্যাপারে খালি পয়েন্ট টু পয়েন্ট লিখি। বোনাস হচ্ছে, বোনাস তৈরি হয় সারপ্লাস থেকে, আর সারপ্লাস তৈরি হয় লো মর্টালিটি, লো ডেথ রেশিও, মৃত্যু হার কম থেকে, লো এক্সপেন্সেস, যদি কোনো কোম্পানির এক্সপেন্ডিচার কম হয়। সারপ্লাস কোথা থেকে তৈরি হয়? এগুলো থেকে, গুড ইনভেস্টমেন্ট থেকে, ভালো জায়গায় যদি ইনভেস্ট করে, আর আর বোনাস কোথা থেকে তৈরি হয়? আর হচ্ছে নো হিডেন ড্রেনিং, অর্থাৎ গোপনে ড্রেনিং না হলে বোনাস বা সারপ্লাস ইনক্রিজ হবে। তো বোনাস বাড়বে না কমবে, এই নিয়েই তো প্রশ্ন। তো আমরা 5টা পয়েন্ট, 4টে পয়েন্ট দেখে নিয়েছি। এবার হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট তাহলে কি করে তৈরি হয়? ইন্টারেস্ট কিন্তু বোনাস যেমন তৈরি হয়,
সারপ্লাস থেকে, সারপ্লাস মানে উদ্বৃত্ত, ইন্টারেস্ট কোথা থেকে তৈরি হয়? ইন্টারেস্ট তৈরি হয় প্রফিট থেকে। এই জায়গায় একটা জিনিস বলে দিই, এলআইসি কিন্তু প্রফিট করে না। আগের দিন বলেছি এলআইসি হচ্ছে নো প্রফিট নো গেনের সংস্থা। তো এখানে প্রফিট বলে হিসাবই হয় না। এখানে যেটা হয় সারপ্লাস, মানে আমার টাকা বাঁচলো কিনা। খুব পরিষ্কার হিসাব। আমি একটা ছোট্ট গল্প আপনাদের অনেক ক্লাসে বলেছি, আজকেও বলছি। ধরুন আপনি 100 জন ব্যক্তিকে নেমন্তন্ন করলেন, আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে, আপনি 100 জনের জন্য 400 পিস মিষ্টি কিনলেন, পার হেড 4টে করে দেবেন। যদি 100 জনই আসতো আপনার সব মিষ্টি বেরিয়ে যেত, কিন্তু যদি 80 জন আসে তাহলে কিন্তু 20 জনের মিষ্টি বেঁচে গেল। 20 জনের মিষ্টি মানে 4×20 80 খানা মিষ্টি বেঁচে গেল। এই যে 80টা মিষ্টি বেঁচে গেল কেন না 20 জন কম এলো বলে। তাহলে এই যে বেঁচে গেল এটাকে বলে সারপ্লাস। আর এই যে 80টা মিষ্টি যদি আপনি ওই যে 80 জন এসেছে তাদেরকে আবার একটা করে এক্সট্রা খাইয়ে দেন, তাকে বলে বোনাস। মানে তাদের প্রাপ্তি ছিল 4টে, পেয়ে গেল 5টা, মানে একটা এক্সট্রা। তাহলে সারপ্লাস হলো 20টা, বোনাস হলো একটা, কারণ বাকি সবাই পেলো। তাহলে ঠিক সেরকম সারপ্লাস হবেই না যদি যদি সবাই আসতো। সেরকম এলআইসিতেও সারপ্লাস হতো না যদি মৃত্যু যতজনের ভাবা হয়েছিল ততজনের মৃত্যু হয়ে যেত। কিন্তু আসলে ততজনের মৃত্যু হয় না। মৃত্যুকে একটু বেশি বেশি ভাবা হয়। নাম্বার ওয়ান, তার থেকে কম মৃত্যু হয়। নাম্বার টু, মৃত্যুর হার প্রতি বছর কমছে। কি বললাম? মৃত্যুর হার প্রতি বছর কমছে। তাই ডেথ, কারণ মানুষের গড় আয়ু বাড়ছে, তাই ডেথ রেশিও কমার ফলে ধরা ছিল যে 1000 জনে 40 জনের মৃত্যু হবে। যদি 39 জনের মৃত্যু হয় না, তাহলে একজনের জন্য 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি যে সামেশিওর বেরিয়ে যেত, সেটা কিন্তু বেঁচে গেল। এটা সারপ্লাস। এছাড়া যত টাকা খরচ হওয়ার কথা সেটা যদি বেড়ে যায়, তাহলে টাকা বেঁচে গেলেও খরচ আকারে বেরিয়ে যাবে। কিন্তু যদি খরচ কমে যায়, তাহলে কিন্তু টাকা বেঁচে গেলে বেঁচে থাকবে, এবং খরচ বেঁচে যাওয়ার জন্য টাকা আরেকটু বেঁচে যাবে। এলআইসির খরচ কিন্তু বছরের পর বছর কমাতে পারছে। গুড ইনভেস্টমেন্ট, এলআইসির গুড ইনভেস্টমেন্ট সিস্টেম এত ভালো যে এলআইসির 85% টাকা আমরা সিকিউর মার্কেটে খাটাই, আর মাত্র 15% টাকা আমরা শেয়ার মার্কেটে খাটাই। আর শেয়ার মার্কেটে আমাদের প্রফিট পার্সেন্টেজ অন্য যে কোনো সংস্থার থেকে ভালো, কারণ আমরা দীর্ঘমেয়াদী ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করি। আর আগের দিন বলেছিলাম হিডেন, নো হিডেন ড্রেনিং, অর্থাৎ এলআইসির টাকা কেউ পকেটে ভরে নিতে পারে না, কারণ কোম্পানি মালিক। এখানে কোম্পানি মালিক নয়, এখানে গভর্নমেন্ট মালিক মাত্র 5%, বাকি মানে পাবলিক অর্থাৎ জনগণ। আর এই জন্য আমরা সারপ্লাসের সবটা পাই। ইন্টারেস্ট প্রফিটের উপর নির্ভর করে, ইন্টারেস্ট দেশের ইকোনমির ওপর নির্ভর করে, ইন্টারেস্ট দেশের জিডিপির ওপর নির্ভর করে। এবার কোনো কোনো দেশ যদি গ্রোথ ইকোনমিতে চলে আসে, অর্থাৎ তাদের ইকোনমি খুব ভালো হচ্ছে, যদি জিডিপি হাই হতে থাকে কোনো দেশের, তখন কিন্তু অবশ্যই ইন্টারেস্ট কমতে থাকে। আর যেটা কিন্তু এবং ইন্টারেস্ট কমতে থাকে, যেটা কিন্তু আমাদের ভবিতব্য। আর এই যে ইন্টারেস্ট আগে 12-13% ছিল 90-এর দশকে, কমে একটা সময় 6-5-এ নেমে গিয়েছিল, এখন একটু বেড়েছে, কিন্তু একটা সময় আবার 5-4-3-এ নেমে যাবে। কারণ ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ এবং জিডিপি হাই, এটা চলতেই থাকবে, এবং আগামী দিনে রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে অনেকটা লো হয়ে যাবে। তাই আগামী দিনে ইন্টারেস্ট যেহেতু এইগুলোর ওপর নির্ভর করে না, প্রফিটের ওপরও নির্ভর করে কিছুটা, কিন্তু মেনলি নির্ভর করে ইকোনমিক প্রফিট যদি ভালোও থাকে, কিন্তু ইকোনমিক গ্রোথ আর জিডিপির জন্য আগামী দিনে সুদের হার ব্যাংক কমাতে বাধ্য। তাই আমরা সুদের সঙ্গে যদি তুলনা নাও করি, আপনি যদি মনে করেন যে স্যার এলআইসির ডেথ রেশিও কমছে না বাড়ছে, আমি বলবো কমছে। খরচ কমছে না বাড়ছে, আমি বলবো কমছে। ইনভেস্টমেন্ট বেটার না খারাপ, আমি বলবো বেটার। হিডেন ট্রেনিং হয় কি হয় না, আমি বলবো হয় না। যদি প্রমাণ চান, প্রতিটার প্রমাণ আছে, প্রতিটার তথ্য আছে। যদি আপনাদের দরকার থাকে আমি আপনাদেরও দিয়ে দেবো। এখান থেকে আপনি বুঝতে পারছেন এই সবগুলো পজিটিভ থাকার জন্য আগামী দিনে বোনাস কমার কোনো চান্স নেই। বোনাস ইন্টারেস্টের মতো প্রফিটের ওপর নির্ভর করে না। আমাদের বোনাস ইকোনমিক গ্রোথের ওপর একদমই নির্ভর করে না। আমাদের যেটুকু প্রফিটের ওপর নির্ভর করে সেটা হচ্ছে শেয়ার মার্কেটে যেই 15% টাকা খাটায়, এইটার ওপর নির্ভর করে কিছুটা, কিন্তু মাত্র 15% খাটায়, এটা মাথায় রাখবেন। এছাড়া জিডিপির ওপরও কিন্তু ইন্স্যুরেন্সের বোনাস নির্ভর করে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শেয়ার মার্কেট বেসিক নিয়ে কথা বলবো বলেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেল, তাই আজকে আমি শেয়ার মার্কেট বেসিক নিয়ে কথা বলছি না। দ্রুত বললে মনে থাকবে না। বাট শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা নেক্সট দিনে কথা বলবো, এবং তার সাথে আমরা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে কিছু কথা বলবো। আর লাস্ট ক্লাসে আমরা ক্লোজ টেকনিক গুলো আলোচনা করব।
তারপরেও যদি দরকার থাকে আমি কোনো অ্যাডিশনাল ক্লাস দরকার হলে 1 ঘন্টার আবার কোনো অ্যাডিশনাল ক্লাস যদি আপনাদের প্রয়োজন হয় আমি করে দেবো। ওকে, ভালো থাকুন। প্রত্যেককে বলবো আপনারা অনেকটা আজকে সময় দিতে হলো, কারণ যেহেতু আপনাদের লিমিটেড ক্লাস তার মধ্যেই সব করতে হয়। আপনারা কাইন্ডলি আপনাদের মোবাইল বা ল্যাপটপ যেখানে করছেন আপনারা মাইক্রোফোন আনমিউট করে নিন, কারণ আমরা সবাই মাইক্রোফোন খুলে একসাথে এলআইসি জিন্দাবাদ জয় হিন্দ বলে শেষ করবো আজকের প্রোগ্রাম। তো চলুন আমরা বলি, এলআইসি জিন্দাবাদ, এলআইসি এলআইসি জিন্দাবাদ। জিন্দাবাদ। জয় হিন্দ, শুভরাত্রি, প্রত্যেকে জয় ভালো থাকুন, হিন্দ, সুস্থ থাকুন। শুভরাত্রি।